পরীক্ষার হলে কোয়েশ্চেন্স কমন পাবে না, তখন তুমি ওই দাবি করতে পারবে না। আর ওরা একটা শোর দেখিয়ে দেবে, এদিক ওদিক করে একটা লিঙ্ক দেখিয়ে দেবে, হয়তো ইউনাইটেড নেশনসেরই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তারা বলবে যে এটার সাথে সার্ক বা বিমস্টেক বা হেন তেন এগুলো লিঙ্ক, আলাদা তো কিছু নয়, এটার সাথে সম্পর্ক আছে এগুলোর। তো ওরা সাব টপিক দেখিয়ে দেবে, কিন্তু তুমি তো মুশকিলে পড়ে যাবে, তুমি তো অত পিওরলি ওই রকমভাবে জিনিসগুলোকে ফলো করছো না, তো তোমাদের জন্য কিন্তু একটু অসুবিধে হয়ে যাবে, ঠিক আছে? সো এটা আমার তোমাদের একটুখানি সতর্ক করার ছিল যে পড়াশোনা করছো করো, কিন্তু তার সাথে সাথে ওটাও করবে, অ্যাটলিস্ট শেষের দিকে গিয়ে কিন্তু 11-12 বইগুলো একবার রিভাইজ করে যাবে, ঠিক আছে? যেহেতু তোমরা পড়েছো ওইগুলো, তো এটা কিন্তু কেন সিলেবাস চেঞ্জ হয়েছে, তো শেষে নইলে কাঁদা ছাড়ার কোনো উপায় থাকবে না। যাই হোক, এবার তোমাদের আজ আমি যেটা পড়াবো সেটা হচ্ছে একটা হট টপিক, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এটা আছে, এবং তোমাদের এসএসসির স্টুডেন্টদেরও এইখান থেকে কোয়েশ্চেন্স হতে পারে এবং হওয়া উচিত। তো এবং বললাম যেটা 11-12 সিলেবাসে যেহেতু আছে, কাজেই ওটাই করতে গিয়ে আমার মাথায় আসলো বিষয়টা পড়তে গিয়ে। এখন যেটা তোমাদের বলার সেটা হচ্ছে যে আজ একটা কারেন্ট অ্যাফেয়ার্সের হট টপিক তোমাদের পড়াবো, সেটা হচ্ছে যে আমাদের জানো যে এই মুহূর্তে ব্রিক্স একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। ব্রিক্স আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে, নামটা তোমরা অনেকেই শুনেছো, ক্লাস 11-12 বইয়ে ছিল। তো আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আছে ঠিকই, এখন বিষয়টা হচ্ছে যে আলোচনায় থাকলেও আমরা দেখতে পাচ্ছি, এবং মানে এটা নিয়ে আজকে একটু আমরা অল্প বিস্তর আলোচনা করব, যে নতুন একটা ডেভেলপমেন্টস বেসিক্যালি এখানে হয়েছে। যারা বিশেষ করে পিএইচডির ইন্টারভিউ দিচ্ছে এই সমস্ত টপিকের সাথে যাদের সম্পর্ক আছে তাদেরও কিন্তু কাজে আসবে, মন দিয়ে শুনবে। তো এখানে বেসিক্যালি যেটা তোমাদের বলা সেটা হচ্ছে ব্রিক্সের কারেন্সি নিয়ে একটা ডেভেলপমেন্টস এসেছে, বেসিক্যালি ইন্ডিয়ান ফরেন পলিসির একটা কিন্তু ভিউ বেরিয়ে এসেছে, যেটা আমরা ভেবেছিলাম হয়তো ইন জেনারেল আমাদের যাদের নলেজ কম আছে তারা হয়তো অন্যটাই ভেবেছিলাম, বিপরীতটাই ভেবেছিলাম, বাট যাদের নলেজ আছে তারা জেনারেলি জানে যে জিনিসটা কী হতে যাচ্ছে। বাট তারপরেও ওভারঅল সকলে জানা এটা কিন্তু খুব দরকার। সেটা কি? সেটা হচ্ছে তোমরা জানো যে 2009-এর পর থেকে মোটামুটিভাবে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড একটা এমার্জ করেছে। মাল্টিপোলার ওয়ার্ল্ড তথাকথিতভাবে কতগুলো এস্টাবলিশ ইনস্টিটিউশনসের হাত ধরে এই ভিউটা বেরিয়ে এসেছে, যেখানে ইন্ডিয়া শুরু থেকেই তার কিন্তু নিজের মেম্বারশিপটা নিয়েছে। ব্রিক্স, জানো যে ব্রিক্স, সেখানে ব্রিক্সের অ্যাক্রোনিমটাই তৈরি হয়েছিল, যে অ্যাক্রোনিমের মধ্যে আমরা জানি যে সেখানে ইন্ডিয়া আছে। এখন আমরা জানি যে মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমাদের নিজেদের সিগনিফিকেন্সটাকে মানে জাহির করতে হবে, সেটার জন্য আমাদের ইনস্টিটিউশনসটিতে আমাদের পার্টিসিপেশনসটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, এবং আমাদের পার্টিসিপেশন সেখানে আছে শুরু থেকেই। এখন এটা একদিকে আমাদের দেখতে পাচ্ছি যে যে সমস্ত দেশগুলোকে আমাদের কাছাকাছি নিয়ে এসেছে তাদের সবাই কিন্তু আমাদের সাথে অতীতে কিন্তু এতটা ক্লোজলি তারা কিন্তু মানে মানে ছিল না, মানে ক্লোজ ছিল না। তো পরিষ্কার বলেই দিচ্ছে এটা এক প্রকার, তার মানে আমাদের অ্যাপ্রোচের মধ্যে কোথাও গিয়ে ওই একই ধরনের একটা ফর্মকে ভ্যালু না দিয়ে বরং আমরা বিভিন্নতাকে ভ্যালু দেওয়ার চেষ্টা করছি, এবং বিভিন্নতা বোধহয় আমাদের ফরেন পলিসির মধ্যে একটা বাস্তবিক অবস্থা। এবং আমরা দেখতে পাচ্ছি মানে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে এটা একেবারে বাস্তবিক বিষয়। তো আমরা দেখতে পাচ্ছি কি যে আমরা মাল্টিপোলার ওয়ার্ল্ড, যে বহুপাক্ষিক যে বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থার ধারণাকে আমরা কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি, এবং 2009 সাল থেকে এটা বিশেষ করে কিন্তু একটা অ্যাপ্রোচ হিসেবে উঠে এসেছে, যখন থেকে বিশেষ করে ব্রিক্স উঠে আসে। যদিও তার আগেও কতগুলো ডেভেলপমেন্টস হিস্ট্রিতে আছে, 2005 সালের যে ডেভেলপমেন্ট সেটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আমাদেরকে গোটা বিশ্বের যে ট্রেন্ড সেই দিকে গা ভাসালে হবে না, লিবারেল যে ট্রেন্ড সেই দিকে গা ভাসালে হবে না, বরং আমাদের নিজেদের যে ন্যাশনাল পলিসি, যে ন্যাশনাল যে আমাদের ইন্টারেস্ট, সেটাকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। তো জানো তোমরা যে আমরা আলাদাভাবে আমরা মানে গোটা বিশ্বের যে লিবারেল অর্ডার সেটাকে আমরা তোয়াক্কা না করে বরং নিজেদের মতো করে আমরা প্রোটেক্টিভ পলিসিকে আমরা প্রমোট করেছি, এবং 2005 সালে তোমরা জানো যে আমরা ইউএস এর সাথে আমরা একটা নিউক্লিয়ার ডিলও সাইন করেছি। তো সেটা একটা বড় সাইন ছিল, যে সাইন ছিল দুদিক থেকে। একটা সাইন ছিল এদিক থেকে যে ভারতের ন্যাশনাল ইন্টারেস্টের একটা আলাদা ধরনের ইন্টারেস্ট আছে, সেটাকে প্রোটেক্ট করতে হবে, সেই কারণে আমাদের এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোতে জড়ানো দরকার। আর অন্যদিকে সাইনটা হচ্ছে বিপরীত দিকে, যারা আমাদের সাথে অ্যাক্টিভিটিসে এই ধরনের এগ্রিমেন্টে আসছে, অর্থাৎ আমেরিকা, যে আমেরিকা আমাদের উপরে স্যাংশনস বসিয়েছিল যখন আমরা নিউক্লিয়ার তৈরি করেছিলাম, তখন নিউক্লিয়ার আমরা টেস্ট করেছিলাম তখন। তো সেই আমেরিকায় যখন আমাদেরকে হাত ঘুরিয়ে আমাদের সাথে নিউক্লিয়ার এগ্রিমেন্ট করছে 2005-6-6 দিকে, তখন তোমরা দেখতেই পাচ্ছ যে এটা একটা বড়, তাদের কাছেও একটা বড় বার্তা, লিবারেল ওয়ার্ল্ডকেও একটা বড় বার্তা, যে ইন্ডিয়াকে ইগনোর করে কিছু করা যাবে না, ইন্ডিয়াকে ইগনোর করা যাবে না। তো লিবারেল অর্ডার, যারা আজকে লিবারেল অর্ডারটিকে আজকে ডমিনেট করে, তাদের কাছে ওটা একটা বড় কিন্তু একটা 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 মানে কি বলবো, যে একটা লিবারেল ওয়ার্ল্ডে যারা ডমিনেট করছে তাদের কাছেও এটা একটা বড় কিন্তু মানে একটা উন্নতির বিষয়, বা তাদেরকে আলাদাভাবে দেখতে হবে, ইন্ডিয়াকে ট্রিট করতে হবে, সেটা তারাও রিয়েলাইজ করেছে। এবং কোনো রকমভাবে ইন্ডিয়াকে ওই লিবারেল অর্ডার দিয়ে যাচাই করলে যে ইন্ডিয়া চুপ করে বসে থাকবে তা কিন্তু নয়।
তো স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে তাদের নিজেদেরও চাহিদা ছিল সেখানে কতকগুলো, তো সেই তাদের নিজেদের চাহিদা এবং আমাদের নিজেদের চাহিদা দুটোকে মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি যে রাস্তাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে মাল্টিপোলার একটা কিন্তু আমাদের অ্যাপ্রোচ, এবং এই মাল্টিপোলার অ্যাপ্রোচ বিশেষ করে রিফ্লেক্টেড হয়ে ওঠে যখন আমরা বিশেষভাবে আমরা ওই লিবারেল অর্ডারেরও বিপরীতে আর এক প্রকার আর একটা অর্গানাইজেশনসে যখন নিজেদের ফুটপ্রিন্ট রাখছি, সেটার নাম হচ্ছে ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তো এই অর্গানাইজেশনসে যখন আমরা আমাদের ফুটপ্রিন্টটা রাখছি তখন এটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেল যে ইন্ডিয়া কিন্তু বহুপাক্ষিকতার একটা বড় সেন্টার, বহুপাক্ষিকতার একটা বড় সেন্টার এবং একটা এলিমেন্টস বা বলতে পারে একটা কোর অ্যাক্টর। ইন্ডিয়াকে ইগনোর করে কিন্তু কিছু করা যাবে না। এবং ইন্ডিয়ার মাল্টিপোলার একটা থট যেমন একদিকে যেমন আমেরিকার সঙ্গে আমাদের অ্যালাই করে বা লিবারেল ওয়ার্ল্ডের সাথে যেমন অ্যালাই করে, ইউরোপের সাথে যখন আমরা অ্যালাই করতে হয় আমাদের, তেমনি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কতগুলো আরও এদের অপোজিট কতগুলো ব্লকস আছে বা কতগুলো হচ্ছে কিন্তু ভাবনা চিন্তা আছে যেগুলো আমরা যে মাল্টিপোলার এটা শুরু থেকেই আমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছে। এটা রিসেন্টলি আমি একটা আর্টিকেলও পড়ছিলাম, আমার মনে হলো এই যে কথাগুলো তোমাদের বললে খুব কাজে আসবে। প্রফেসর শিবাশী চ্যাটার্জি এন্ড প্রফেসর হচ্ছে শ্রেয়া মৈত্রা, এদের একটা আর্টিকেল বেরিয়েছে যাদবপুর জার্নাল অফ ইন্টারন্যাশনাল রিলেশনসে তোমরা আর্টিকেলটা পাবে। এখানে মাল্টিপোলার ওয়ার্ল্ডে ইন্ডিয়ার যে নতুন ট্রেন্ডসগুলো সেগুলোকে বা ইন্ডিয়ার যে ট্রেন্ডস সেগুলোকে তারা দুজনে মিলে আলোচনা করেছেন, অর্থাৎ দুজনই আমাদের শিক্ষক। তো দুজন মিলে আলোচনা করেছেন যে কিভাবে এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরা মানে এটা হতে পারে নতুন একটা ডেভেলপমেন্টস, আমাদের হয়তো এখন সিগনিফিকেন্সটা হয়তো জলের মতো পরিষ্কার হতে পারে, হয়তো সকলের কাছে এটা ভিজিবল হতে পারে, বাট এটার অর্থ এই নয় যে আমরা এখন থেকেই এই জার্নিটা শুরু করলাম, অর্থাৎ 21st সেঞ্চুরিতে এসে এই জার্নিটা আমরা শুরু করেছি। বরং মাল্টিপোলার ওয়ার্ল্ডে যাওয়ার এই যে জার্নি বা মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে আমাদের যে অগ্রসরতা, হ্যাঁ, যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা 1947 থেকেই কিন্তু এটা কিন্তু চলে আসছে। মানে আমি 2005 সাল পর্যন্ত এগিয়ে গেলাম 2009 সাল থেকে পেছনে গিয়ে, আবার 2009 সালের পেছনে যদি যাও তাহলে 1999 সালের ঘটনা একটা পাবে টেস্ট, তারপরে 1971-এর পাচ্ছ, তারপরে এনপিটির পাচ্ছ, সিটিবিটির পাচ্ছ, তারপরে সেখানে তোমরা দেখবে তারপরে তোমরা দেখবে যে পিটিবিটির পাবে, পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটির পাবে। এই সমস্ত বিষয়গুলো পরিষ্কার বলে দিচ্ছে যে আমরা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে জীবনযাপন করব, আমরা ওদের মতো করে জীবনযাপন করতে পারবো না। শুরু থেকেই দেখবে 1947 থেকেই যেভাবে আমরা নিজেদের এবং নন অ্যালাইনমেন্ট মুভমেন্টও যেভাবে আমাদের এই সময়কার প্রধানমন্ত্রী নেহেরু যেভাবে লঞ্চ করেছিলেন, তো এটা একটা পরিষ্কার একটা বার্তা ছিল ওয়ার্ল্ডকে যে ইন্ডিয়ার ন্যাশনাল ইন্টারেস্ট কিন্তু সকলের থেকে আলাদা এবং ইন্ডিয়া কোনো লাইনে যোগ করবে না, কোনো সেখানে পোলারে যোগ করবে না কোনো, এবং সে নিজের মতো করে একটা বহুপাক্ষিকতাকে প্র্যাকটিস করবে। এবং শুরু থেকেই এই রকমের ইনিশিয়েটিভসগুলো আমাদের তো জাহির করেছে আমাদের পাক্ষিকতার যে আমাদের প্রয়োজন আছে ন্যাশনাল ইন্টারেস্টের কারণে, তো সেটা তো প্রমাণ হয়েইছে। তার সাথে সাথে আমরা এখন জলের মতো যেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ একেবারেই পরিষ্কার হয়ে উঠছে, সেটা হচ্ছে যে 2009 সালের পর থেকে বিশেষ করে যখন ব্রিক্স উঠে আসছে, ব্রিক্স উঠে আসছে তার মানে পরিষ্কার বার্তা পাচ্ছ যে ব্রিক্সে আছে কারা, এটা আগে ভালো করে বুঝতে হবে। ব্রিক্সে আছে চায়না, ব্রিক্সে আছে রাশিয়া, ব্রিক্সে আছে সাউথ আফ্রিকা, ব্রিক্সে আছে ব্রাজিল, ঠিক আছে, ব্রিক্সে আছে হচ্ছে কিন্তু এরাই আছে তো এখন, এবং রাশিয়া আছে। তো এরা তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে চায়না কিন্তু নিজেও একটা দেখবে ব্লককে রিপ্রেজেন্ট করে। কোন ব্লক না, নিউক্লিয়ার ব্লককে রিপ্রেজেন্ট করে। লিবারেল যে ওয়ার্ল্ড অর্ডার, সেই ওয়ার্ল্ড অর্ডারেও কিন্তু সে নিজেকে রিপ্রেজেন্ট করে, তো সেখানেও তার একটা হোল্ড আছে, যেখানে সে আমাদেরকে আবার ঢুকতে দিচ্ছে না। একদিকে ওটা যেমন একটা বাস্তবিকতা বা একটা যেমন সাধারণ ফ্যাক্ট, তেমনি অন্যদিকে আমরা আবার দেখতে পাচ্ছি যে চায়না এবং সাউথ আফ্রিকা এবং হচ্ছে আমাদের ব্রাজিল, এই সমস্ত দেশগুলো আমাদের খুব যে অ্যালাই ছিল তা নয়, বা খুব যে আমাদের এদের সঙ্গে বিজনেস হয় তাও নয়। এদের যাতে আমাদের যেমন জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স আছে তেমনি অনেক বিষয়ে আমাদের ডিস্টেন্স আছে, শত্রুতা নেই কিন্তু ডিস্টেন্সটা আছে। এখন এই ডিস্টেন্সটাকেও কমিয়ে নিয়ে আসার একটা বড় কিন্তু প্ল্যাটফর্মস হচ্ছে ব্রিক্স। তো পরিষ্কার করে, এবং রাশিয়ার কথা তো আর নতুন করে বলার কিছু নেই, শুরু থেকেই তোমরা জানো যে রাশিয়া আমাদের শুরু থেকেই আমাদের পক্ষে বেশ ভালো রকমভাবে কিন্তু আছে, আমাদের ভালো বন্ধু এবং টাইম টেস্টেড ফ্রেন্ড বলা যেতে পারে, যে সময়ের সঙ্গে সঙ্গে সে তার বন্ধুত্বের সে প্রমাণ দিয়েছে এবং সেই বন্ধুত্ব এখনও টিকে আছে। এবং 1991-এর সময় যদিও একটা বড় ধাক্কা আমরা খেয়েছি, কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে সেই বন্ধুত্বের যে সম্পর্ক, সেই সম্পর্কটা এখনও অটুট আছে এবং আগামী দিনেও এই সম্পর্ক অটুট থাকবে। কিন্তু এটাও কিন্তু শেষ কথা নয়, এখানেও কিন্তু এটা বলে আমরা ফুল স্টপ দিতে পারি না। এখানে ফুল স্টপ দিতে পারি না এই ভাবনা থেকেও যে নতুন যে ডেভেলপমেন্টসটা হয়েছে, যেটা নিয়ে আজকে তোমাদের বলবো, সেটা হচ্ছে যে এই মুহূর্তে তোমরা দেখতে পাবে যে এই ব্রিক্স কান্ট্রিজগুলো বেসিক্যালি একটা
কারেন্সি নিয়ে আসতে চাইছে। তোমরা জানো ব্রিক্স কান্ট্রিগুলো একটা কারেন্সি নিয়ে আসতে চাইছে, যে কারেন্সিটার তারা নিজের মতো করে একটা নাম দিতে পারে। তো এখন কারেন্সিটা নিয়ে আসলে এখন ইন জেনারেল যারা হয়তো যাদের গভীর নলেজ নেই, ডিপ আন্ডারস্ট্যান্ডিং নেই, মানে আমারই ছিল না, তো ডিপ আন্ডারস্ট্যান্ডিং যাদের নেই তারা হয়তো বাইরে থেকে এটা দেখে বুঝতে পারবে না। তারা মনে করবে যে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা এবং আরও এখন তো দেশ অনেকগুলো পার্টিসিপেট করেছে, 11টা দেশ হয়ে গেছে টোটাল। তো এই সমস্ত দেশগুলো মিলে যদি, এবং এরা সংখ্যাতেও এখন বড়, তারা 35% হচ্ছে জিডিপিকে রিপ্রেজেন্ট করে ওয়ার্ল্ডের, আবার হচ্ছে তারা 45% কিন্তু ওয়ার্ল্ড পপুলেশনকে করে। তো এত বড় একটা জনসংখ্যার একটা মানে অর্গানাইজেশন, বড় একটা জিডিপির অর্গানাইজেশন, তো অবভিয়াসলি কেউ বাইরে থেকে মনে হতেই পারে যে এদের একটা বড় ইনফ্লুয়েন্স কিন্তু আছে, এবং এরা চাইলেই কিন্তু কি করতে, যে যে মানে কারেন্সি জেনারেট করতে পারে, এবং অবশ্যই কারেন্সি যদি তারা জেনারেট করে তাদের নিজেদের যে কমন ইন্টারেস্ট সেটাকে সিকিউর করবে। বাট দ্য অ্যাকচুয়াল কেস ইজ টোটালি ডিফারেন্ট। অ্যাকচুয়াল কেসটা ডিফারেন্ট কেন? তার কারণে অর্গানাইজেশনসটার কতগুলো লুপ হোলস আছে। 3টে লুপ হোলসের কথা, 3টে উইকনেসের কথা দেখবে এই প্রফেসর শিবাশী চ্যাটার্জি এবং প্রফেসর মৈত্রা বলেছেন। প্রফেসর তিনটে তিনি দুর্বলতার কথা তারা দুজনে মিলে এই সংগঠনটার কি তিনটে দুর্বলতার মধ্যে দুর্বলতাগুলো হচ্ছে যে এদের নিজেদের আলাদা আলাদা ইন্টারেস্ট আছে, নিজেদের আলাদা আলাদা ইন্টারেস্ট আছে, তাদের সমস্ত ইন্টারেস্ট একই রকম নয়, তাদের নিজেদের ন্যাশনাল ইন্টারেস্ট একই রকম নয়, তাদের নিজেদের জিডিপি একই রকম নয়, তাদের নিজেদের ইকোনমিক ক্যাপাসিটি একই রকম নয়, তাদের নিজেদের দেশের প্রবলেমসগুলো একই রকম নয়। ছোট করে বলেছে, আমি আরও তোমাদের ভেঙে ভেঙে জিনিসগুলোকে বলার চেষ্টা করছি। তো শর্টে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছি, আমি তোমাকে আরও অনেক বেশি ইলাবোরেট করে বলার চেষ্টা করি। এটা একটা অসুবিধা। দ্বিতীয় অসুবিধাটা হচ্ছে যে অর্গানাইজেশন হিসেবে যে কমন কনসেনসাস যেটা থাকা দরকার, সেই কমন কনসেনসাস বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সেই কমন কনসেনসাসগুলো কিন্তু উঠে আসতে পারেনি। বিশেষ করে ডিসিপ্লিনারি যে কনসেনসাস সেগুলো এখনো উঠে আসতে পারেনি। অর্গানাইজেশনস আমরা এটাকে বললেও অর্গানাইজেশনসের অনেক এখনো কি লিমিটেশনস আছে। সে এখনো কিন্তু একটা প্রপার অর্গানাইজেশনস হওয়ার জন্য যে কনসেনসাসের ভিত্তিতে যে ডিসিশনসগুলো নেওয়ার জন্য যে ধরনের ফ্রেমওয়ার্ক দরকার সেগুলো কিন্তু এদের মধ্যে। দ্বিতীয় আর তৃতীয় যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে এরা লিবারেল ওয়ার্ল্ডকে হয়তো অবশ্যই চ্যালেঞ্জ করে একটা বিকল্প হয়তো একটা অর্ডার তৈরি করার চেষ্টা অবশ্যই করছে, বিকল্প অর্ডার তারা অবশ্যই তৈরি করার চেষ্টা করছে, কিন্তু কথাটা হচ্ছে কমপ্লিটলি সেটাকে কিন্তু তারা রিপ্লেস করতে পারবে না। ইট ইজ নট পসিবল। যেভাবে ইউরোপিয়ান ইউনিয়ন নিজেকে তৈরি করেছে, বা যেভাবে গ্লোবাল আরও ইনস্টিটিউশনসগুলো বিশেষ করে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, WTO যেভাবে তারা নিজেদেরকে তৈরি করেছে, যেভাবে সেখানে একটা কমন একটা প্রিন্সিপালস আছে এবং সেটাতে সবাই তার মেম্বারশিপটাকে ফলো করে, এবং সেই অর্ডারটিকে এরা হয়তো রিপ্লেস করার হয়তো একটা চেষ্টা অবশ্যই করেছে, ইনিশিয়েটিভ অবশ্যই হয়তো নিয়েছে, কিন্তু দেখা যাবে কি যে এই চেষ্টার মধ্যে বড় একটা খামতি হচ্ছে, বড় একটা দুর্বলতা হচ্ছে যে এদের ক্যাপাসিটি ওই লেভেলে এখনো পৌঁছয়নি। এরা কমপ্লিটলি ওটাকে রিপ্লেস করতে পারবে না। না করতে পারারও আরও বড় অনেকগুলো কারণ হচ্ছে এটা, এই যে দেশগুলো নিজেদের যারা এই অর্গানাইজেশন যারা মেম্বার, দেখা যাবে যে ইন্ডিভিজুয়ালি এই দেশগুলো হচ্ছে লিবারেল ওয়ার্ল্ডের সাথে অনেক রকমভাবে তারা গভীরভাবে তারা সম্পৃক্ত, গভীরভাবে তারা কিন্তু তাদের সঙ্গে লিঙ্কড। তাদের সেই লিঙ্কেজ তারা রাতারাতি কিন্তু সেখানে কম্প্রোমাইজ করতে পারবে না, বা ছিঁড়ে ফেলতে পারবে না, বা তারা কিন্তু ছিন্ন করতে পারবে না। ইটস নট পসিবল ওভারনাইট। যেহেতু এটা রাতারাতি সম্ভব নয়, তার ফলে দেখা যাচ্ছে কি যে লিবারেল ওয়ার্ল্ডকে তারা রিপ্লেস করে দেবে, করে দিয়ে নিজেদের মতো করে একটা অর্ডার তৈরি করবে। ইট ইজ নট পসিবল। এটা পসিবল নয়। তো ফলে এই উইকনেসগুলো বলে দিচ্ছে যে ব্রিক্স যেভাবে নিজেকে তৈরি করেছে বা করছে, এটা অবশ্যই একটা পজিটিভ সাইন। রিপ্লেস দ্য লিবারেল ওয়ার্ল্ড অর্ডার, টু রিপ্লেস দ্য হেজিমনি অফ ওয়েস্ট, এটা হয়তো ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে যে সেইটা কিন্তু রাতারাতি সম্ভব নয়। এবং এই যে বললাম যে দেশগুলোর বিভিন্নতার কারণেই এটা কিন্তু সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে তারপরেও তাহলে কেন এই ধরনের একটা কমন কনসেনসাস রাশিয়া নিয়ে আসতে চাইছে? লাভটাই বা কার হবে, কিভাবে হবে, এবং ইন্ডিয়ারই বা লাভ কিভাবে হবে বা ক্ষতি কিভাবে হবে সেটা ভালো করে বুঝতে হবে। তাহলে এখন যদি একটা কমন কারেন্সি আসে তাহলে কি হবে? কমন কারেন্সি আসলে কমন কারেন্সিটার বেসিক কাজটা কি হবে? বেসিক কাজটা হবে যে এই দেশগুলোর মধ্যে যে যারা মেম্বার, এই মেম্বার কান্ট্রিজগুলোর মধ্যে যে ট্রানজ্যাকশনস হবে, যে বিজনেস হবে, সেই বিজনেসে তাদের নিজেদের যে তারা হচ্ছে কারেন্সি ডিসাইড করবে, সেই কারেন্সিকেই বেস করে সেখানে তাদের বিজনেসটা হবে। এখন মুশকিলটা হচ্ছে যে সেই কারেন্সিকে বেস করে যদি তাদের বিজনেস হয়, এই কারেন্সিকে বেস করে যে তাদের যদি এখন বিজনেস হয়, মুশকিলটা কি হবে? মুশকিলটা হবে এটাই যে সেই কারেন্সি দেখা যাবে যে সেই কারেন্সিতে কারো ডমিনেশনস থাকবে, এখন প্রশ্ন হচ্ছে কার ডমিনেশনস থাকবে? আমরা জানি যে ব্রিক্সে বড় এখানে ইকোনমিক কান্ট্রি বা যাদের ডমিনেশন আছে তাদের হচ্ছে
বিশেষ করে যাদের পাওয়ারটা খুব বড় তারা হচ্ছে এখানে রাশিয়া এবং চায়না। রাশিয়ার যে আমরা জানি যে রুবেল এবং চায়নার যে ওয়ান, তো এদের যে কারেন্সি, এই কারেন্সিসগুলো আমরা জানি কি যে এরা পাওয়ারফুল, এবং এদের যে বিজনেস আমাদের বিজনেসের থেকে এদের বিজনেসটা অনেক বড়। আমাদের আমাদের নেটওয়ার্কের থেকে ওদের নেটওয়ার্কটা অনেক বড়। ইউরোপের সাথে ওদের কমিউনিকেশন অনেক বেশি, আমেরিকার সাথে ওদের কমিউনিকেশনসটা অনেক বেশি, এশিয়া মহাদেশের অন্যান্য দেশগুলোর সাথে তাদের কমিউনিকেশনস বা তাদের ট্রানজ্যাকশনস অনেক বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত কমিউনিকেশনসগুলো যদি বেশি হয়, সমস্ত কমিউনিকেশনসগুলো বা ট্রানজ্যাকশনসগুলো যদি তাদের এত অত্যধিক বেশি হয়, মুশকিলটা হচ্ছে যে তাদের কিন্তু ইকোনমিক বেনিফিটটা বেশি তারা পাবে। তাদের ইকোনমিক বেনিফিট এবং অন্যান্য তার উপর নির্ভর করে যে সমস্ত আদার্স বেনিফিটগুলো হয়তো সেখানে রেজাল্ট হিসেবে উঠে আসতে পারে, সেগুলো ডেফিনেটলি তারা কিন্তু পাবে, ডেফিনেটলি তারা বেশি পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা নিয়ে তাদের কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত তাহলে কি এখান থেকে কোনো রকমভাবে লাভান্বিত হবে না? না, ভারত বলছে, যেমন এই মুহূর্তে রাশিয়া একটা ফোর্স ক্রিয়েট করছে যে একটা কমন কারেন্সি ব্রিক্সে তারা ডেভেলপ করবে, কিন্তু ইন্ডিয়ার যে ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর তিনি এই মুহূর্তে বলার চেষ্টা করছেন যে এই ধরনের পলিটিক্সে ইন্ডিয়া এখন পদক্ষেপ রাখবে না বা পা ফেলবে না। রাশিয়ার এই ধরনের পলিটিক্সে সে এখন নিজেকে গা ভাসিয়ে দেবে না। এখন এই কথাটা কেন বলছে? আমরা তো বাইরে থেকে এটা মনে হতেই পারে আমাদের যে রাশিয়া যা কিছু করছে সেটাই বোধহয় আমাদের জন্য ভালো হবে, রাশিয়ার সাথে আমাদের থাকা উচিত, রাশিয়ার সাথে আমাদের একটা গভীর সম্পর্ক থাকলে ভালো হবে। তো বাস্তবিকতা হচ্ছে এটাই যে রাশিয়া তার নিজের এই অর্গানাইজেশনসটিকে, ব্রিক্সের অর্গানাইজেশনসটিকে পলিটিক্যাল পারপাসে ইউজ করছে। এরকমভাবে পলিটিক্যাল পারপাসটা এরকমভাবে যে তার নিজের যে ইন্টারেস্ট আছে সেটাকে সে সিকিওর করবে, ফুলফিল করবে। এটা হচ্ছে বেসিক ফান্ডা। এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যেভাবে তার সম্পর্ক দিন দিন তলানিতের দিকে পৌঁছানোর চেষ্টা হচ্ছে বা পৌঁছানোর একটা ইনিশিয়েটিভ আমরা দেখছি, যে তারা ইউনিয়নের দেশগুলো বা ইউরোপের ওভারঅল দেশগুলো তারা যেভাবে আফ্রিকার দিকে ছুটছে বা অন্যান্য দেশগুলোর দিকে ছুটছে, তারা দেখা যাবে যে রাশিয়ার উপর থেকে তাদের ইনফ্লুয়েন্সটা কমছে, রাশিয়ার ইনফ্লুয়েন্সটা ওদের উপর থেকে কমছে। এতে করে দেখা যাচ্ছে কি যে রাশিয়া এখন ব্যালেন্স করার জন্য সেটাকে হয়তো এদের দরকার, কিন্তু এই সমস্ত দেশগুলোর হয়তো সেখানে একটা লাভ থাকতে পারে, তবে যে লাভ থাকবে না তা নয়, কিন্তু যেভাবে রাশিয়া ওভারনাইট একটা বড় কারেন্সি নিয়ে আসতে চাইছে, সেটা কিন্তু এই সমস্ত দেশগুলোর জন্য যারা ওই ব্রিক্সের অন্যান্য ছোট মেম্বার্স, যাদের ইকোনমিক ইনফ্লুয়েন্স এতটা হয়তো নেই, যাদের বিজনেস হয়তো ওই রকমের ওদের মতো চায়না এবং রাশিয়ার মতো হাই নয়, পাওয়ারফুল নয়, তাদের একটা বড় ক্ষতি হবে। মাইকটা অফ করো। তো এখন এখানে মুশকিলটা আমরা কি দেখতে পাচ্ছি? এখন আমরা মুশকিলটা দেখতে পাচ্ছি এখানে ইন্ডিয়া সেই কারণে কিন্তু এখানে পদক্ষেপ করতে চাইছে না। ইন্ডিয়া এই ধরনের কমন কারেন্সিতে এই কারণে কিন্তু নিজেকে কিন্তু গা ভাসাতে চাইছে না, কারণ এটা রাশিয়ার পলিটিক্স। তাহলে এখানে ইন্ডিয়ার কি কোনো লাভ নেই? তাহলে ব্রিক্সে তোমাদের এখন কোয়েশ্চেন আসতেই পারে, তাহলে ব্রিক্সে থেকে আমাদের লাভ কি? ব্রিক্সে থেকে লাভটা হচ্ছে যে এটা আমরা ওভারনাইট করব না, ওভারনাইট কোনো বড় এই ধরনের কোনো ডিসিশনসে আমরা পা রাখবো না, আমরা হয়তো সেখানে কমপ্লাই করব না, কিন্তু আমাদের গ্র্যাজুয়ালি কিন্তু সেই সংগঠনটিকে যে স্ট্রং করতে হবে, দ্যাট ইজ অলসো ভেরি মাচ ট্রু, যে আমাদেরকে ওটা মাথায় রাখতে হবে। এবং এই প্রসেসেও কিন্তু দেখবে ব্রিক্সের দেশগুলো কিন্তু কাজ করছে। যেমন তোমরা দেখবে যে ব্রিক্স শুরু হয়েছিল দেখবে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়নাকে নিয়ে, তারপরে সেখানে সাউথ আফ্রিকা ঢুকেছে, এবং আজকের দিনে সেখানে দাঁড়িয়ে আমরা 11টা দেশ দেখতে পাবো। তো এটা কিন্তু ধীরে ধীরে, এটাও কিন্তু বাস্তবিকতা যে ধীরে ধীরে তার শক্তিটা বৃদ্ধি পাচ্ছে। মানেও ইন্ডিয়ার পদক্ষেপটা হচ্ছে এটাই যে আমরা ধীরে ধীরে রিপ্লেস করব, কারণ ডলারাইজেশন করা মানেই হচ্ছে যে রাতারাতি আমাদের ইউরোপের সঙ্গে যে বিজনেসটা হয়, ইউরোপ আমাদের সব থেকে বড় ট্রেডিং পার্টনার, তো ইউরোপে আমাদের বড় ট্রেডিং পার্টনার, কিন্তু আমরা যদি এখন ডলারকে বেস করে যদি আমরা ডলার বেস যদি আমরা এখন ট্রানজ্যাকশনস না করি, আমাদের সেখানে কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিস বা আমাদের ইউরোপের সঙ্গে যে সম্পর্ক সেটা কিন্তু তলানিতে এসে ঠেকবে, আমাদের বিজনেস কিন্তু অনেকটা বন্ধের দিকে পৌঁছবে, আমাদের বিজনেস একটা বড় ক্ষতির মুখে পড়বে। আবার আমেরিকার সঙ্গেও তাই, আমেরিকা আমাদের সব থেকে বড় ট্রেডিং পার্টনার, তো সেই সমস্ত প্রবলেমসগুলো উঠে আসবে। এগুলো তো গেল একটা অসুবিধার জায়গা। তাছাড়াও কিন্তু মানে এটা তো গেল একটা ন্যাচারাল অসুবিধে, কিন্তু এর একটা আর্টিফিশিয়াল অসুবিধাও হতে পারে যে তুমি ডিডলারাইজেশন যখন করবে, ডলারকে যখন বেস করে তুমি ইকোনমিক ট্রানজ্যাকশনস করবে না, বিজনেস করবে না, ডলারকে বাদ দিয়ে তুমি যখন ব্রিক্স কারেন্সিকে ভ্যালুস দেবে বা তোমার নিজের লোকাল কারেন্সিকে ভ্যালুস দেবে, তখন মুশকিলটা হবে যে আমেরিকা স্যাংশনস বসাবে। এবং অলরেডি আমরা সেটাও কিন্তু নোটিশ করছি। আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প 2-4 দিন আগেই তোমরা দেখলে যে তিনি বলেছেন, এবং এর আগেও তিনি বলেছেন যে ব্রিক্সে যে সমস্ত দেশগুলো ঢুকবে, ব্রিক্সের সাথে যারা রিলেশনে এগোবে, বিশেষ করে তিনি থ্রেট দিয়েছেন চায়নাকে, রাশিয়াকে এবং হচ্ছে চায়নাকে, ইন্ডিয়াকে এবং হচ্ছে ব্রাজিলকে, যে রাশিয়ার সাথে যারা আরও বেশি সম্পর্ক ঘনিষ্ঠ করবে, রাশিয়ার সাথে আরও বেশি যারা হচ্ছে সম্পর্ক ঘনিষ্ঠ করবে, তার সাথে সাথে যারা আরও বেশি করে ব্রিক্সের দিকে তারা পদক্ষেপ গ্রহণ করবে,
ব্রিক্সে শক্তিশালী করার চেষ্টা করবে, তাদের উপর তিনি কিন্তু এক প্রকার আর্টিফিশিয়াল একটা কি লাগাবেন না, ট্যারিফ বসাবেন। এবং এই ট্যারিফটা কিন্তু কোনো ইম্পোর্ট ডিউটি নয়, ইম্পোর্ট ডিউটি আলাদা আর ট্যারিফ আলাদা। তো অলরেডি যে ইম্পোর্ট ডিউটি আছে সেটা আছেই, তার সাথে কিন্তু তিনি এই ট্যারিফ ইম্পোজ করবেন, যেটা অলরেডি তিনি 35% বিভিন্ন বাংলাদেশের উপর যেমন 35% করেছেন, ইন্ডিয়ার উপর যেমন করেছে, তো বিভিন্ন সংখ্যায় যেমন করেছে, এক একটা দেশের উপর এক এক সংখ্যায়, তো এটা কিন্তু তারা করবে। তো এটা আর্টিফিশিয়াল ক্রাইসিস, আর্টিফিশিয়াল এই ধরনের নতুন ডিসিশন নেওয়া মানে সেটা আমাদেরকে আরও কিন্তু একটা চাপে ফেলে দেবে। তো ইন্ডিয়াকে আমরা যতই বলি যে রাশিয়া ইজ আওয়ার ক্লোজ অ্যালাই, রাশিয়া ইজ আওয়ার ক্লোজ ফ্রেন্ড, আমরা কিন্তু এটা রাতারাতি করতে পারি না যে আমরা রাশিয়ার যে পলিটিক্স সেই পলিটিক্সে আমরা আবার পা রাখবো বা তাদের ফাঁদে আমরা পা দেবো। তো আমাদেরকে আমাদের নিজেদের যে পলিসি সেই পলিসিটাও কিন্তু এখানে ব্যালেন্স করতে হবে, আমাদের নিজেদের পলিসিটা আমাদেরকে ব্যালেন্স করতে হবে। এবং ব্রিক্সকে আমরা কাজে লাগাবো কিন্তু ওই ওয়ার্ল্ড ব্যাংক, IMF, WTOর মতো অর্গানাইজেশনসগুলো যেগুলো বিশেষ করে বিজনেসকে ডিল করার চেষ্টা করে, বিজনেসকে কন্ট্রোল করে, লিবারাল ওয়ার্ল্ডকে বিশেষ করে কন্ট্রোল করে, লিবারাল হেজিমনিকে, লিবারাল যে ওয়ার্ল্ড অর্ডার সেটাকে যারা কন্ট্রোল করে, সেটাকে রিপ্লেস করার ধীর প্রচেষ্টায় যারা কাজ করছে, সেখানেও আমাদের পার্টিসিপেশন থাকবে। সেটাও একটা মাল্টিপোলার একটা অ্যাপ্রোচ আমাদের কিন্তু হবে, এটা একটা কিন্তু সাধারণ একেবারে সত্য কথা। আবার এই অর্গানাইজেশনসকেই আমরা অনেক সময় কাজে লাগাচ্ছি কি, যেমন দেখলে যে যেমন সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনসে আমরা আমাদের টেরোরিস্ট অ্যাক্টিভিটিস যেটা আমাদের দেশে হলো, টেরোরিস্ট অ্যাটাক যেটা হলো, সেটাতে আমরা সেখানে কন্ডেম করাতে পারলাম না সে সংগঠনকে দিয়ে, কিন্তু আমরা ব্রিক্সে আবার সেখানে কিন্তু আমরা তাকে দিয়ে টেরোরিস্ট অ্যাক্টিভিটিসকে কিন্তু আমরা যে ঘটেছে আমাদের দেশে সেটা কিন্তু আমরা কন্ডেম করাতে পারলাম। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক একটা প্ল্যাটফর্মকে আমরা এক এক রকমভাবে ব্যবহার করব এবং এটা এক একটা দেশের সাথে এক এক রকমভাবে সেটা হবে। নট অনলি দ্যাট, আমরা জানি যে ইউরোপের সাথে আমাদের যে ক্লাইমেট টক, ইউরোপের বা আমেরিকার সাথে আমাদের যে বিজনেস টক, সেখানেও আমরা দেখতে পাবো চায়নাকে আমরা অ্যালাই হিসেবে পেয়ে থাকি। সো এগুলোও কিন্তু বলে দিচ্ছে যে চায়না একদিকে আমাদের হচ্ছে কম্পিটিটর প্যারালালি, তো আমাদেরকে কিন্তু তার সাথে সাথে কিন্তু আমাদের ওদের সাথে নেগোসিয়েশনসও কিন্তু কাজে আসবে। আবার আমেরিকার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে মানেই আমরা লিবারালাইজেশনের দিকে আমাদের একটা ভালো সম্পর্ক আমরা রেখে চলছি, আমরা ডলারের সাথে একটা ভালো সম্পর্ক রেখে এগোচ্ছি, আমরা ইউরোপের সাথে ভালো সম্পর্ক রেখে এগোচ্ছি। যে ইউরোপ যে আমেরিকা আবার কিন্তু চায়না শত্রু, তো সেই চায়না আমাদেরও শত্রু, তো আমরা আবার তাদেরকে আমাদের কাছে কিন্তু ক্লোজ হিসেবে পাই। সো এক প্রকার আমরা কোনো একটা পোলারে অংশগ্রহণ করছি না, আমাদের মাল্টিপোলার ওয়ার্ল্ড, মাল্টিপোলার যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচে আমরা কিন্তু পা রেখে বিভিন্ন অ্যাপ্রোচ নিয়ে আমরা কিন্তু এগোচ্ছি। এটাই হচ্ছে আমাদের ন্যাশনাল ডিমান্ডস, এটাই হচ্ছে আমাদের কিন্তু ফরেন পলিসির ডিমান্ডস, এটাই আমাদের কিন্তু ন্যাশনাল ইন্টারেস্ট। তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে আমরা ডলারকেও এই কারণে আমরা ইগনোর করতে পারছি না বা করবো না, এই মুহূর্তে করার কোনো অভিপ্রায় আমাদের নেই। আমাদের যিনি ফরেন মিনিস্টার পরিষ্কার করে দিয়েছেন, তেমনি আমাদের যিনি ফরেন মিনিস্টার তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে আমরা কিন্তু ইউরোপকেও কিন্তু ব্যালেন্স করার জন্য, আমেরিকাকেও ব্যালেন্স করার জন্য আমরা কিন্তু রাশিয়ার সাথে আমাদের সম্পর্কে কিন্তু এগোবো। এবং আর একটা বড় উদাহরণ হতে পারে যেভাবে তারা স্যাংশনস বসাতে শুরু করেছিল, হ্যাঁ, যুদ্ধ বা যেভাবে যুদ্ধ হচ্ছে এবং যুদ্ধের কারণে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, বিশেষ করে তোমরা ইরান এবং প্যালেস্তাইন, ইরান এবং ইসরায়েলের মধ্যে বলো, এবং ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে বলো, তো যেভাবে যুদ্ধগুলো হচ্ছে সেটাও এবং যেভাবে স্যাংশনস ইম্পোজ হচ্ছে সেটাও যে এক প্রকার আমাদের জন্য যে ক্ষতি, সেইটাকেও আমরা ব্যালেন্স করার জন্য রাশিয়াকেও আমরা কিন্তু আবার পাশে রাখবো। তো এইগুলো আমাদেরকে বার্তা দিচ্ছে যে কোনো একটা দিককে ফলো করে, একটা অ্যাপ্রোচকে ফলো করে আমরা এগোলে আমাদের ক্ষতি হবে। তো এই কারণে আমাদের অনেকগুলো ভাবনা চিন্তাকে নিয়ে অনেকগুলো অ্যাপ্রোচকে সামনে নিয়ে আমাদেরকে এগোতে হবে। এটাই হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ডের হচ্ছে বেসিক আইডিয়া। তো আমাদের যে অ্যাপ্রোচ মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে সেই অ্যাপ্রোচে আমরা কিন্তু এই ধরনের একটা কিন্তু পলিসি কিন্তু নিয়ে কিন্তু আমরা এগোনোর চেষ্টা করি এবং এগোচ্ছি। তো এখানে এবার যেটা বোঝাতে চাইছি তোমাদের সেটা হচ্ছে যে এই যে কারেন্সি, সেই কারেন্সিকে তাহলে আমাদেরকে একসেপ্ট না করার একটা বড় রিজনস হচ্ছে যে কারেন্সিকে একসেপ্ট করা মানেই হচ্ছে যে রাশিয়ার যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা পা দিয়ে দেবো। রাশিয়ার রাজনীতিতে পা দিয়ে দেওয়া মানেই হচ্ছে সেখানে আমেরিকার চক্ষুশূল হওয়া, ইউরোপের চক্ষুশূল হওয়া এবং আমাদের যে বড় একটা বিজনেস যেটা রান করছে সেটা কিন্তু ক্ষতি হওয়া। এর বিপরীতে তাহলে আমরা কি করতে পারি, আমরা কি করছি, এর বিপরীতে আমরা যেটা করতে পারি, যেটা আমরা করছি সেটা হচ্ছে কি যে আমরা আমাদের নিজেদের যে মনিটারি যে সোভারেনিটি আছে, অর্থনৈতিক যে আমাদের বলতে পারো যে সার্বভৌমিকতা আছে, সেই সার্বভৌমিকতাটাকে আমরা ব্যালেন্স করছি বা মেনে চলছি। আমরা আমাদের নিজেদের যে দেশের এই রুপিকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের নিজেদের কিন্তু বিষয়গুলোকে ডিসাইড করছি। এগুলো কিন্তু হতে পারে। তাছাড়াও তোমরা দেখো একটা অসুবিধাও ছিল যেটা তোমাদের বললাম না, সেটা হচ্ছে যে যেমনি তুমি
এমনি তুমি রাশিয়ার, এমনি তুমি ওই ব্রিক মানে কি বলবো যে এক প্রকার ব্রিক্সের যে কারেন্সিকে যখন তুমি অ্যাকসেপ্ট করে নেবে সেটাকেই ডলারকে আর মূল্য দেবে না, ব্রিক্সের কারেন্সিকেই ভ্যালু দিয়ে বিজনেস করবে, তখন মুশকিলটা হবে যে আমেরিকার স্যাংশন তো রাশিয়ার উপর তো চরম পরিমাণে বাড়তেই আছে এবং আগামী দিনেও বাড়বে, আরও হুঙ্কার দিয়ে দিয়েছে, তাই না? তো দেখতেই পাচ্ছি আমরা, বোধহয় আবার 2 মাসের সময় দিয়েছে, তার মধ্যে বলেছে যে থামাতে হবে ইউক্রেনের উপর রাশিয়াকে, নইলে আবার বড় স্যাংশনস তারা লাগাবে। তো এবং তারা ইন্ডিয়ার উপরেও লাগাবে। তো এখন এইগুলো বলে দিচ্ছে যে রাশিয়া ধীরে ধীরে কাট অফ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে তাদের হয়তো একটা সমস্যার মধ্যে পড়বে। তো তার সাথে আমরা বিজনেস করতে যাচ্ছি মানেই হচ্ছে যে তার যে কারেন্সির ভ্যালু, সেই ভ্যালুটাও দেখা যাবে কি হয়তো ডিগ্রেড করেছে, তার ভ্যালুটার হয়তো সেখানে ডিভ্যালুয়েশনস হয়েছে, হয়তো তার মান পড়ে গেছে, কিন্তু আমরা দেখা গেল যে সেই পুরনো মানেই হয়তো ব্যবসা করছি। কারণ আমরা তো সঠিক করে মূল্যায়ন করতে পারবো না যে তার ব্যালেন্সটা, তার যে ওয়েলের প্রাইস সেটা কোথায় এসে দাঁড়ালো। তো হয়তো আমরা, আমাদের জন্য হয়তো তারা দাম কমিয়ে দিতে পারে, তাদের প্রোডাক্টগুলো, তাদের প্রোডাক্টের হয়তো তারা দাম কমিয়ে দিতে পারে। ধরো আমরা যে প্রোডাক্টটা এখন 10 টাকায় কিনছি, তারা হয়তো ওই তাদের নিজেদের লাভের কারণে এখন স্যাংশন যেহেতু বসিয়েছে ইউরোপে, আমেরিকা, তো আগামী দিনেও বসায় যদি, তাহলে তাদের লাভের কারণে তারা কি করবে, তাদের লাভের কারণে তারা এখন মুশকিলটা হবে যে তারা ইন্ডিয়ার সাথে বিজনেস করতে চাইবে, এবং ইন্ডিয়ার সঙ্গে বিজনেস করতে গেলে তারা বলবে যে আগে তোমাকে 10 টাকায় তেল বিক্রি করতাম, এখন 8 টাকায় বিক্রি করবো, তো তুমি কিনতে পারো। কিন্তু অ্যাকচুয়াল নেচারটা কি কোথায়, বা অ্যাকচুয়াল ভ্যালুটা যে তার তেলের কোথায়, এটা কিন্তু অনুমান করার ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ স্যাংশনসের কারণে দেখা যেতে পারে যে তার ভ্যালু সেখানে কিন্তু ডিক্রিজ করতে পারে। অর্থাৎ আমরা 8 টাকায় কিনছি, কিন্তু দেখা যাবে তার মূল্যটা হয়তো 8 টাকাও নয়, তার মূল্যটা হয়তো দেখা যাবে 5 টাকায় এসে নেমেছে, কিন্তু আমরা 8 টাকাতে কেনাকাটি করছি এবং তাকে হয়তো সারপ্লাস দিয়ে যাচ্ছে এইরকম। তো এতে করে কি হবে, এতে করে সঠিক মূল্যায়ন করাটাও কিন্তু তার কারেন্সি যাবে না, এবং আমাদের লং রানে কিন্তু এটার একটা ক্ষতিও হবে। এখন মুশকিলটা হচ্ছে এই ধরনের ক্ষতি যাতে না হয়, এই কারণে একটা ব্যালেন্স করে এগোতে হবে। এখন যেটা এই কারণে বলা হচ্ছে সেটা হচ্ছে কি, যে ইন্ডিয়া এই কারণে কি করবে, এই কারণে ব্যালেন্স করবে তার নিজের দেশের যে রুপি, সেই রুপিটাকে বরং ধীরে ধীরে এবং রুপিটাকে রুপিটাকে ধীরে ধীরে ইনক্রিজ করবে, রুপির যে আউটরিচ সেটাকে বাড়াবে, তার যে নিজের যে বিজনেস যে মডেলসগুলো আছে বিজনেসের জন্য, যে সমস্ত, যেমন আমাদের রুপে কার্ড, আমাদের যেমন তোমরা দেখবে যে ইউপিআই যেমন আমরা চালু করলাম, অনেকগুলো দেশে যেমন ইউপিআই এর ট্রানজ্যাকশনস হচ্ছে, অনেকগুলো দেশ এখানে জুড়ে গেছে। তো সেখানে আমাদের যারা ইন্ডিয়ান ডায়াসপোরা আছেন তারা ওই দেখবে ইউপিআই ইউজ করতে পারে, তারা বা ট্যুরিস্ট যারা ওই দেশে যাচ্ছে তারা গিয়ে দেখবে ইউপিআই এর ট্রানজ্যাকশনস করতে পারছে, ট্রানজ্যাকশন অনেক বেশি ইজি হয়ে গেছে। তো এগুলো পরিষ্কার যে বার্তাটা দিচ্ছে, সেই বার্তাটা হচ্ছে এটাই যে ইন্ডিয়া বিপরীতে যেটা করা উচিত, রাজনীতিতে, রাশিয়ার রাজনীতিতে পা না দিয়ে এবং কোনো রকমভাবে আমেরিকা চক্ষুশূল না হয়ে, এবং আমেরিকাকেও ব্যালেন্স করার জন্য, বা ইউরোপকেও ব্যালেন্স করার জন্য, এবং লিবারেল অর্ডারকেও ব্যালেন্স করার জন্য যেটা করা দরকার, সেটা হচ্ছে তার নিজের যে সার্বভৌমিকতা, তার নিজের যে সোভারেনিটি, তার নিজের যে আইডেন্টিটি, সেটাকে প্রোটেক্ট করা দরকার। দুটোরই কোনোটাতে পা না দিয়ে বরং ধীরে ধীরে কি দরকার, নিজের যে রুপি আছে, নিজের যে মেকানিজম আছে, সেগুলোকে কিন্তু আরও শক্তিশালী করা দরকার, সেগুলোকে নিজের পায়ে দাঁড় করানোটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে, এবং আমরা সেটাই করছি। আমরা এই কারণেই তোমরা দেখবে যে রুপির যে আউটরিচ সেটা বাড়ানোর চেষ্টা করছি। ইউপিআই আসার পর থেকে দেখবে রুপির মানটাও একটুখানি কমছে, কিন্তু ইউপিআই এসে আমাদের দেখতে পাবে যে এখন ইউপিআই ট্রানজ্যাকশনস হচ্ছে খুব ইজিলি। তো এইরকমভাবে তোমরা দেখবে যে ইউপিআই বেসড ট্রানজ্যাকশনস হচ্ছে, এবং এটা আলটিমেটলি ইন্ডিয়ার যে মেকানিজম, ইন্ডিয়ার যে ডেভেলপমেন্টস, সেগুলোকে কিন্তু ইনক্রিজ করছে। এটা একটা বড় বার্তা দিচ্ছে, এটা একটা গ্লোবাল অর্ডারকে একটা বার্তা দিচ্ছে, এবং বিভিন্ন ওয়ার্ল্ড পোলারকে বার্তা দিচ্ছে এটাই, যে সেই পোলারের যেমন ভালো আছে তেমনি খারাপ আছে। ভালোটা আমরা অফকোর্স নেব, খারাপটা আমরা নিতে পারবো না, যেটা আমাদের জন্য ক্ষতিকারক হবে। বরং যখনই আমাদের কাছে খারাপটা এসে চেপে বসার চেষ্টা করবে, তখন আমরা কি করব, নিজেদেরটাকে আমরা তখন সেখানে সামনে এগিয়ে দেবো। তো এইরকমভাবে যখন রাশিয়া কমন কারেন্সি তৈরি করার চেষ্টা করছে ব্রিক্সে, তখন আমরা বলছি যে আমরা কমন কারেন্সির ভাবনাতে এখন আমরা প্রস্তুত নই, আমরা সেখানে পা রাখবো না, বরং আমরা বিপরীতে কি করব, আমাদের নিজেদের যে কারেন্সি আছে রুপি, এবং আমাদের নিজেদের যে মেকানিজম আছে, সেগুলোকে আমরা আরও এগিয়ে নিয়ে যাবো, এবং বাইলেটারাল এগ্রিমেন্টসের মধ্য দিয়ে। কারণ অর্গানাইজেশন লেভেলে আমরা যাব না, অর্গানাইজেশন লেভেলটাকে এড়িয়ে বাইলেটারাল লেভেলে আমরা কি করব, আমাদের নিজেদের যে ট্রানজ্যাকশন সেগুলো করব। এবং শর্ট রানে আমরা এটাও করতে পারি, যেটা হচ্ছে কি, যে লোকাল কারেন্সিতে আমরা কিন্তু ট্রানজ্যাকশন করতে পারি। লোকাল কারেন্সি মানে যে ধরে নাও বাংলাদেশের কারেন্সিতে বিজনেস হতে পারে, আমাদের কারেন্সিতে বিজনেস হতে পারে। তো বাংলাদেশের সাথে যখন বিজনেস করবো, তখন বাংলাদেশ আমাদের প্রোডাক্ট কেনার জন্য তার টাকা আমাকে দিতে পারে। আমরা যখন ওদের প্রোডাক্ট কিনবো, তখন ওদের রুপি, আমরা আমাদের রুপি তাদেরকে দিতে পারি। তো এরকমভাবে ধরে নাও বিভিন্ন আশেপাশের ছোট দেশগুলো যেগুলো আছে, যে তাদের সাথে আমরা
বাইলেটারাল এগ্রিমেন্ট করতে পারি। বাইলেটারাল এগ্রিমেন্টের মধ্য দিয়ে আমরা কি করতে পারি, আমাদের নিজেদের দেশের যে ইন্ডিপেন্ডেন্স, আমাদের নিজেদের দেশের যে সোভারেনিটি, আমাদের নিজেদের দেশের যে আইডেন্টিটি, ইকোনমিক যে মনিটারি, সেটার সার্বভৌমিকতাটাকে আমরা কিন্তু মেনটেন করতে পারি। এই সমস্ত কথাগুলো এখানে কিন্তু পরিষ্কার করে বোঝানো হচ্ছে। এটা ভালো করে এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু বুঝতে হবে। এরপরে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে চাইনাস ডমিনেশনস তো অলরেডি তোমাদের বলে দিলাম, যে যদি আমরা কারেন্সি যদি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে ওদের ডমিনেশনসই সেই কারেন্সিতে থাকবে এবং আলটিমেটলি ওদেরই বেনিফিটটা বেশি হবে, আমরা সেখানে পাবো না। মানে সহজ হিসাব ধরে নাও যে আমরা আরসিপিতে কেন জয়েন করলাম না, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ নামক যে সংগঠনটা তৈরি হয়েছে, সেই সংগঠনে আমরা কেন যোগদান করলাম না। এই সংগঠনে আমরা যোগদান না করার একটা বড় রিজনসই হচ্ছে যে চায়নার যে ইকোনমিক যে পাওয়ার, সেই পাওয়ারের সাথে আমাদের ইকোনমিক পাওয়ার এতটা শক্তিশালী নয়। আমরা সেখানে কিন্তু আমাদের যে পাওয়ার সেটা কিন্তু সেখানে কম্প্রোমাইজ হয়ে যাবে, আমাদের যে পাওয়ার সেটা কম্প্রোমাইজ হয়ে যাবে। অর্থাৎ চায়না ওভারনাইট সেখানে আমরা জানি যে বড় বড় সেখানে কোম্পানি তৈরি করেছে এবং তারা সস্তায় প্রোডাক্ট তৈরি করেছে। যখন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এই ধরনের একটা অর্গানাইজেশনের মধ্যে দিয়ে যখন ফ্রি ট্রেড জোন হিসেবে যখন কনসিডার করা হবে বা এগ্রিমেন্ট হবে বা বাল্ক নাম্বারে যখন সেখানে এক প্রকার ডাম্পিং করা হবে প্রোডাক্ট, তখন দেখা যাবে যে নিজের দেশের কোম্পানিগুলোর মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং আমরা ধীরে ধীরে কিন্তু একটা ডিপেন্ডেন্ট হয়ে পড়বো চায়নার উপরে। তো এটাই তো রিজন ছিল যে আমরা আরসিপিতে জয়েন করলাম না। ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু একই ভাবনা, যে যখন আমরা ওই কমন কারেন্সিকে যখন ব্রিক্সের আমরা মেনে নেব, তখন আমাদের নিজেদের যে কারেন্সি আছে এই কারেন্সিটা আর উঠে দাঁড়াতে পারবে না, সেই কারেন্সিকে উঠে দাঁড়াতে পারবে না। আমরা যখন আমাদের কারেন্সিকে দেবো তখন সেই কারেন্সিকে অ্যাকসেপ্ট করবে না। এই মেম্বার কান্ট্রিজগুলো তখন কি করবে না, ওই মেম্বার কান্ট্রিজগুলো, ওই ব্রিক্সের যারা মেম্বার কান্ট্রিজ তারা সবাই এক্সপেক্ট করবে যে আমি ওই কারেন্সিতে এই বিজনেসটা করব, এবং আশেপাশের দেশগুলোও তখন যারা হয়তো ওই মেম্বারশিপে নেই তারাও হয়তো দেখবে ওই ব্রিক্সের কারেন্সিটাকেই ভ্যালুস দেবে এবং আমাদের সে দেখবে সেখানে ইন্ডিভিজুয়াল কোনো কারেন্সিকে তারা ভ্যালুস দেবে না। তো হতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন ধীরে ধীরে, মানে একটা সময় যদি এরকম আসে যে ব্রিক্সের কারেন্সি মানে শক্তিশালী হয়ে গেছে, অনেকটাই শক্তিশালী হয়ে গেছে এবং সেটা ইউরোপিয়ান ইউনিয়নকে এবারকে অ্যাকনলেজ করতে হবে। তো ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাকনলেজ করবে, কিন্তু কাকে অ্যাকনলেজ করবে? ব্রিক্সের কারেন্সিকে অ্যাকনলেজ করবে, রেদার অ্যাকনলেজিং ইন্ডিয়ান কারেন্সি। কারণ ইন্ডিয়ার কারেন্সি ইন্ডিভিজুয়ালি সেই লেভেলে পৌঁছতে পারবে না যতটা কালেকটিভলি পৌঁছবে। কেন? কারণ সেখানে রাশিয়ার আর চায়নার কারেন্সির একটা ফোর্স আছে এবং অন্যান্য আরও দেশগুলো তো আছেই। সো তারা ওইটাকে প্রেফার করবে, আমাদেরকে প্রেফার করবে না। তো মুশকিল যেটা হবে সেটা হচ্ছে যে আমরা আর লং রানে উঠে দাঁড়াতেই পারবো না। আমাদের অ্যাপ্রোচ এটাও যে আমরা ব্রিক্সে যেমন থাকবো, তার কারেন্সিটা যেমন প্রয়োজন আছে এটা ঠিক, তেমনি তার সাথে সাথে আমাদের নিজেদের কারেন্সিটাকেও কিন্তু স্ট্রং করতে হবে, এটাও ঠিক। কিন্তু এই মুহূর্তে কিন্তু ওদেরটাকে কিন্তু মেনে নেওয়ার সময় আসেনি, অর্থাৎ কমন কারেন্সিকে মেনে নেওয়ার সময় আসেনি, এটাই কিন্তু বার্তা দেওয়া হলো। তো এই সমস্ত বিষয়গুলোই এখানে দেখবে এই স্ট্র্যাটেজিতে এখানে কাজ করছে। এরপরে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে ইকোনমিক অ্যাসিমেট্রি উইথিন ব্রিক্স। যেটা বললাম তোমাদের, ইকোনমিক অ্যাসিমেট্রি হবে যে সকলের একটা অ্যাসিমিলেশনস হবে, সকলের অ্যাসিমিলেশনস হয়ে আলটিমেটলি যে কারেন্সি জেনারেট হবে সেই কারেন্সিটা আলটিমেটলি পাওয়ারফুল হবে, আমাদেরটা সেখানে কিন্তু পিছিয়ে পড়বে। তো আলটিমেটলি আমাদের যে লং রানে যে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, এখানে আমরা চেষ্টা করছি কি যে আমরা যেখানে এক প্রকার বলতে পারো যে বিশ্ব গুরু হওয়ার যে চেষ্টা করছি কিংবা আমরা বিশ্ব মিত্র হওয়ার চেষ্টা করছি, যে সেই বিশ্ব মিত্র বা গুরুর জায়গায় আমরা কিন্তু পৌঁছতে পারবো না, এটা আমাদের একটা খামতি থেকে যাবে। তো এই কারণে দেখবে এই অ্যাসিমেট্রিক্যাল যে সমস্ত পজিশন, সেই পজিশনও কিন্তু আমরা এখানে কিন্তু পৌঁছতে পারবো না, মানে আমরা যাওয়াটা আমাদের জন্য উচিত হবে না। এরপরে যেটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে ফোকাস অন রুপি ইন্টারন্যাশনালাইজেশন, যেটা অলরেডি বললাম যে এর বিপরীতে তাহলে যেটা করা উচিত, যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে রুপি ইন্টারন্যাশনালাইজেশনস। বললাম যে রুপিকে বেস করে এখন অন্যান্য অনেক দেশ বিজনেস করতে রাজি হচ্ছে, আমাদের সাথে বিজনেস করছে। আমরা আমাদের রুপি দিয়ে এসে তাদের প্রোডাক্ট কিনছি এবং তারা তাদের প্রোডাক্ট দিয়ে তাদের টাকা দিয়ে আমাদের কিনছে। এটা এইরকমভাবে রুপির অ্যাকসেপ্টেন্সটা কিন্তু বাড়ছে। তো এতে করে আমাদের নিজেদের কারেন্সিকে আমরা কিন্তু ইমপ্রুভ করার কাজটা করছি। তো এটা একদিকে যেমন হচ্ছে ডিডলারাইজেশনসের যে পদক্ষেপ সেটাকে নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে আমাদের কিন্তু এই আবার ব্রিক্সের কারেন্সি আসলে যে আমাদের যে ক্ষতিটা হতো সেইটাকেও থেকেও কিন্তু এক প্রকার রক্ষা করার চেষ্টা করছি। তো আমরা এইরকমভাবে বলতে পারো যে ব্রিক্সের যে পদক্ষেপ ওটাকে আটকে রেখেছি, একটা কমন কনসেনসাস তৈরি করার যে জায়গা, সেই কনসেনসাসের জায়গায় আমরা সেখানে একটা বাধা প্রয়োগ করে রেখেছি। তো সেখানে আমাদের ফোর্সটা আছে, এটা আমরা করছি। সো এটাও এক প্রকার কিন্তু আমাদের অ্যাপ্রোচ, যদিও আমরা ব্রিক্সে আছি কিন্তু আমরা কিন্তু ব্রিক্সের সমস্ত কিছু আমরা মেনে নেব না। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইনস্টিটিউশনাল রেডিনেস অ্যান্ড ট্রাস্ট ডেফিসিট। যে হ্যাঁ, ট্রাস্ট ডেফিসিট যেটা অলরেডি বলে গেলাম যে আমাদের কারেন্সির উপর যে ট্রাস্ট, সেই ট্রাস্টটা কিন্তু ডিক্লাইন করবে। এবং ব্রিক্সও তোমরা জানো যে
ব্রিক্সও তোমরা জানো যে ব্রিক্সও ধীরে ধীরে শক্তিশালী হবে, মানে আমাদের নিজেদের কারেন্সির উপর মানুষের বিশ্বাসটা কমবে ধীরে ধীরে। এই সমস্ত কথাগুলোই এখানে তোমরা বলা হয়েছে। এরপরে তোমরা যেটা পাবে মানে এই সমস্ত বিষয়গুলোই তোমরা দেখবে যে মূল আলোচনার এখন কেন্দ্রবিন্দুতে আছে। তিনি হয়তো একটা ছোট্ট কথা বলেছেন, কে না আমাদের ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর। তিনি খুবই ছোট্ট একটা কথা বলেছেন, সাধারণ একটা কথা বলেছেন। কথাটি হলো যে আমরা এখন ব্রিক্সের কারেন্সি চাইছি না। এই কথাটা কিন্তু এর বিশ্লেষণ অনেক রকমের আছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক রকমের আছে, অনেক স্ট্র্যাটেজি এখানে আছে। তো সেইগুলোকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এগুলোকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, বিশেষ করে যারা পিএইচডির জন্য যাচ্ছ, ইন্টারভিউয়ে যাবে আগামী দিনে, এবং তোমরা এসএসসিতেও তোমাদের যেটা যেহেতু বললাম যে 11-12 তোমাদের সিলেবাসে এটা আছেই, তো এখান থেকে কোয়েশ্চেন্স কিন্তু আসতেই পারে। যদি এইরকম লেভেলের কোয়েশ্চেন্স তোমাদের এসএসসিতে হবে না, খুব সহজ হবে, বাট আন্ডারস্ট্যান্ডিংটা যদি তোমাদের ক্লিয়ার থাকে, মুখস্থ করতে হবে না ব্রিক্সের ইনফরমেশনসগুলো। আর তো এই কারণে তোমাদেরকে এটা বলা। নেট সেটের জন্য তো এগুলো খুবই ইম্পর্টেন্ট এই ধরনের কোয়েশ্চেন্সগুলো। সো এইগুলো ভালো করে মাথায় রাখতে হবে। তো এইটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে যে মাল্টিপোলার ওয়ার্ল্ড যখন আমরা বলছি, তখন এক্স্যাক্ট মাল্টিপোলার ওয়ার্ল্ড বলতে কি বোঝায়, ইন্ডিয়া কিভাবে এই মাল্টিপোলারিটিকে প্র্যাকটিস করছে, এটা তোমাদেরকে বুঝতে হবে। তো যখন মাল্টিপোলার ওয়ার্ল্ড বলছি আমরা, তখন মাল্টিপোলার ওয়ার্ল্ডের কনসেপ্টটা হচ্ছে ঠিক এইরকমভাবে যে আমাদের অনেক রকমের ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টগুলোকে আমাদেরকে কোনো একটা পার্টিকুলার পোলারে গিয়ে আমাদের সিকিওর হবে না। এই কারণে বিভিন্ন পোলারে আমাদেরকে থাকতে হবে, এবং বিভিন্ন পোলারে থাকতে হলে বিভিন্ন ধরনের পলিসি আমাদেরকে গ্রহণ করতে হবে। কোনো এক ধরনের ইউনিফর্মিটি যেটাকে বলা হচ্ছে, যে কোনো এক ধরনের কোনো নীতি গ্রহণ করলে আমাদের চলবে না, যে আমরা শুধুমাত্র আমেরিকার সাথেই বিজনেস করব বা লিবারাল ওয়ার্ল্ডের সাথেই আমরা সামঞ্জস্যতা মেনটেন করে আমরা এগিয়ে যাব, এইটা হবে না। বা শুধুমাত্র আমরা এখন গ্লোবাল সাউথকে বিলং করি, যেমন ব্রিক্স হচ্ছে গ্লোবাল সাউথকে বিলংকারী একটা দেশ। কোনো দেখবে ইউরোপের দেশ এটাতে নেই, আমেরিকার কোনো দেশ এটাতে নেই, মানে নর্থ আমেরিকার কোনো দেশ এটাতে নেই। তো দেখবে গ্লোবাল সাউথকে এক প্রকার রিপ্রেজেন্ট করছে এই অর্গানাইজেশনসটা। তো এক প্রকার গ্লোবাল সাউথকে যেমন রিপ্রেজেন্ট করে যেমন এবং সেখানে আমরা একটা বড় পার্ট। তো সেখানে যেমন আমাদের নিজেদের যে আইডেন্টিটি সেটা আমরা সিকিওর করছি, আমাদের লং রান যে ইন্টারেস্ট সেটাকে সিকিওর করছি, করার মধ্য দিয়ে আমরা এইরকমভাবে ব্যালেন্স করে এক প্রকার এগোনোর চেষ্টা করছি। তো এই ব্যালেন্সটাকেই এখানে বোঝানো হচ্ছে মাল্টিপোলারিটি অ্যাপ্রোচ অফ ইন্ডিয়ান ফরেন পলিসি। তো যখন যেভাবে আমাদের যাকে প্রয়োজন পড়ছে আমরা তাকেই সেভাবে তার সাথে সম্পর্কে এগোতে চাইছি, এবং এটাই বাস্তবতা। এটা কখন থেকে উঠে আসছে তাহলে? মাল্টিপোলার ওয়ার্ল্ডের এই কনসেপ্টটা বেসিক্যালি উঠে আসছে ইন জেনারেল। আমরা জানি যে বাইপোলার ওয়ার্ল্ড যখন থেকে তার মানে কোল্যাপস করলো, তো কখন কোল্যাপস করলো? বাইপোলার ওয়ার্ল্ড কোল্যাপস করছে 1991-এ যখন সোভিয়েত ইউনিয়ন কোল্যাপস করে গেল, তখন থেকে আমরা বাইপোলার ওয়ার্ল্ডের কনসেপ্ট কোল্যাপস করতে দেখলাম, এবং আমরা ধীরে ধীরে মাল্টিপোলার মানে কিছুটা মোটামুটি ধরে নাও যে তাও 20 বছর যাবতে এটা মোটামুটি বলা হলো যে এখন ইউনিপোলার ওয়ার্ল্ডই হচ্ছে মানে একটা বাস্তবিকতা। কিন্তু ইউনিপোলার ওয়ার্ল্ড বাস্তবিকতা নয়, কারণ এই আলাদা আলাদা ইনিশিয়েটিভগুলো দেশগুলোর বলে দিচ্ছে, এবং সেটাকে ধীরে ধীরে অর্গানাইজেশন লেভেলে নিয়ে যাওয়ার যে পদক্ষেপ এগুলোও বলে দিচ্ছে যে পৃথিবী ওয়ার্ল্ড অর্ডার ধীরে ধীরে কিন্তু লিবারাল থেকে, বা বলতে পারো কাইন্ড অফ ইউরোপ এবং আমেরিকা ডমিনেটেড ওয়ার্ল্ড অর্ডার থেকে ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে? ধীরে ধীরে কিন্তু মাল্টিপোলারিটি ওয়ার্ল্ডের দিকে যাচ্ছে, এবং সেখানে ইন্ডিয়ার একটা বড় পার্টিসিপেশন আছে, ইন্ডিয়ার এখানে বড় একটা ইন্টারেস্ট সেখানে আছে, এবং ইন্ডিয়া সেখানে একটা বড় স্টেক হোল্ডার, এবং সেগুলো আমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছে। তো এক কেন্দ্রিকতার মধ্যে আমরা নেই, আমরা বহু কেন্দ্রিকতার মধ্যে আছে। এক কেন্দ্রিকতার মধ্যে যদি থাকতাম তাহলে কি হতো? তাহলে আমাদেরকে এনপিটি মেনে নিতে হতো, তাহলে আমাদেরকে সেখানে সিটিবিটি মেনে নিতে হতো, তাহলে আমাদেরকে পিটিবিটি মেনে নিতে হতো, পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি মেনে নিতে হতো। তাহলে আমরা আমাদের নিউক্লিয়ার তৈরি করতে পারতাম 1974-এ যেটা তৈরি করেছিলাম। তাহলে আমরা 1998-এ নিউক্লিয়ার ডিপ্লয় করতে পারতাম না, টেস্ট করতে পারতাম না। তাহলে আমরা 2005 সালে আমেরিকার সাথে বন্ধুত্ব করতে পারতাম না। হয়তো বন্ধুত্ব হতো, কিন্তু ওই ভাবনা থেকে হতো না। আমেরিকা হয়তো চায়নাকে কন্টেইন করার জন্য হয়তো করতো, কিন্তু আমাদের সেই সিগনিফিকেন্সটা, আমাদের যে রোলটা, সেটা হয়তো এতটা বড় হয়েভাবে উঠে আসতো না। বা আমরা হয়তো যে একটা সময় যে আমরা নিজেদের শক্তিশালী করার জন্য, নিজেদের আলাদা একটা পরিচয় ক্যারি করানোর জন্য, পোস্ট কলোনিয়াল যে আমাদের একটা আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটিটাকে নিজেদের মতো করে ক্যারি করানোর জন্য আমরা যে নন অ্যালাইন মুভমেন্ট যেটা তৈরি করেছিলাম, সেই মুভমেন্টে যেভাবে লিডিং পজিশন নিয়েছিলাম, তো সেই পজিশনসটা আমরা ধরে রাখতে পারতাম না। তো এইটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের যখনই কোনো কনসেপ্ট আসবে তখন মাথায় রাখবে এটা যদিও একটা নতুন কনসেপ্ট, ওয়ার্ল্ডের জন্য নতুন কনসেপ্ট, কিন্তু ইন্ডিয়া শুরু থেকে, স্বাধীনতার সময় থেকেই কিন্তু এই মাল্টিপোলার ওয়ার্ল্ড যে তার একটা মাল্টিপোলারিটির দিকে যে তার যে যাত্রা, সেটা যে একটা স্বাভাবিক বিষয়, সেটা কিন্তু তাকে মেনে চলতে হবে, এবং আমরা মেনে চলছি। এবং 1947 থেকে আমরা একদিকে যেমন হচ্ছে লিবারাল ওয়ার্ল্ডের সাথে যেমন কমপ্লাই করেছি,
সোভিয়েত ইউনিয়নের সাথেও আমরা কমপ্লাই করেছি, আমরা ব্যালেন্স করার চেষ্টা করেছি, কমপ্লাই বলতে যেটা বোঝাতে চাইবো ব্যালেন্স করার চেষ্টা করেছি। থার্ড ফ্রন্টও আমরা তৈরি করেছি। আবার তেমনি আমরা কি করেছি যে আমাদের নিজেদের যে ইন্ডিভিজুয়াল যে ইনিশিয়েটিভসগুলো সেগুলোকেও কিন্তু আমরা ব্যালেন্স করেছি। যদিও শুরুর দিকে আমাদের ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভগুলো খুব কম ছিল, আমরা থার্ড ফ্রন্ট তৈরি করেছিলাম তখন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভ নেওয়ার মতো ক্যাপাসিটি ছিল না। তো আমরা থার্ড ফ্রন্ট নন অ্যালাইন মুভমেন্টের মতো একটা বডি তৈরি করে আমরা নিজেরা শক্তিশালী হওয়ার চেষ্টা করেছিলাম। ধীরে ধীরে যখন আমরা পাওয়ারফুল হয়ে গেছি ইন্ডিভিজুয়ালি, তখন আমরা দেখতে পাবি যে নন অ্যালাইন মুভমেন্টের যে আইডিয়া সেখান থেকেও ধীরে আমরা কিন্তু ডিভিয়েট করেছি, এবং তার যে পলিসি সেগুলোও কিন্তু আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু অমান্য করেছি, আমাদেরকে করতে হয়েছে। তো এগুলো পরিষ্কার বলে দিচ্ছে যে ইন্ডিয়ার যে পলিসি, সেই পলিসি কিন্তু একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের পলিসি, মাল্টিপোলারিজমের দিকে তার একটা ওরিয়েন্টেশনস আছে, ট্রেন্ডস আছে। এই ট্রেন্ডসগুলোকে কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই সমস্ত বিষয়গুলোই তোমরা দেখবে যে প্রফেসর শিবেশী চ্যাটার্জি এবং প্রফেসর শ্রেয়া মৈত্রা তাদের যে লেখা বেরিয়েছে, হ্যাঁ, যাদবপুর জার্নাল অফ ইন্টারন্যাশনাল রিলেশনসে তাদের একটা লেখা বেরিয়েছে, মাল্টিপোলারিটি ওয়ার্ল্ডের এই ট্রেন্ডগুলোকে তারা আইডেন্টিফাই করেছেন। তো 1947 থেকে কীভাবে এই ট্রেন্ডসগুলো উঠে আসে সেগুলো তারা সুন্দরভাবে দেখিয়েছেন। যদিও আমি পেপারটা এখন অর্ধেকটাই পড়ার সুযোগ পেয়েছি, আরও যখন পড়বো ফার্দার আপডেটস তোমাদের দেবো, কারণ আমি একটু টাইম নিয়ে পড়ি, ধীরে বুঝে পড়ি। আর একটু জটিলও ওনাদের ভাষাগুলো, আমি জানি না কেন এতটা জটিল করেন ওনারা। একটু স্ট্রেট ফরওয়ার্ড লিখতে পারতেন, আরেকটু যদি আমাদের সহজ ভাষায় হতো, চলিত ভাষায় যদি বলি, তো তারা অনেক বেশি সেখানে আনকমন ওয়ার্ড ব্যবহার করেছেন মাঝে মধ্যে, তো সেগুলো একটুখানি হোঁচট দেয় আমার মতো আর কি নন ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের বা স্কলারদের সেখানে হোঁচট দিচ্ছে। তো একটুখানি সময় লাগছে, প্যারালালি আরও অনেক কাজের সাথে ব্যালেন্স করতে গিয়ে এটা পড়াশোনার কাজটাও করছি, তো ফলে যতটা উদ্ধার করতে পেরেছি সেগুলো তোমাদেরকে প্রেজেন্ট করলাম। তো এটা ভালো করে মাথায় রাখো যে এই যে এখন নিউজে ব্রিক্স আছে এবং সেখানে কিন্তু কারেন্সির যে আইডিয়া, সেই কারেন্সির আইডিয়াটাকে আমরা ইগনোর করেছি। কিন্তু তোমরা অনেক ইউটিউব চ্যানেলে পাবে, দেখবে এই ঘটনাটা তিনি জয়শঙ্কর মুখ খোলার অনেক আগে তোমরা দেখবে এই ধরনের দেখবে পপুলিস্ট কিছু ভিডিও পাবে, কিছু অডিও পাবে, কিছু পোস্ট পাবে, কিছু রাইটিংস পাবে, যারা আগে কিন্তু এটাকে সমর্থনই করতো, টু সাম এক্সটেন্ট সমর্থন করতো। এতটা নলেজ তারা ছিল না, এতটা গভীরে গিয়ে তারা জিনিসগুলোকে দেখতো না, স্ট্র্যাটেজিগুলো বিশেষ করে এতটা কিন্তু দেখতো না। কিন্তু যেমনি জয়শঙ্কর এই কথাটা আমাদের বললেন যে আমরা কমন কারেন্সির আইডিয়াতে ঢুকবো না এখন, তেমনি দেখবে অ্যাপ্রোচগুলো বদলাচ্ছে, এবার সঠিকভাবে এটাকে বোঝার চেষ্টা করা হচ্ছে। সো দেখবে পলিসি মেকার্স যারা এক্সপার্ট আছেন, অ্যানালিস্ট যারা আছেন, তারা দেখবে এখন এইটা সিধে দিক থেকে এটাকে বোঝার চেষ্টা করছেন, উল্টো দিক থেকে। এতদিন পর্যন্ত মানে আমি যেটা দেখে বুঝেছিলাম এতদিন পর্যন্ত যে কারেন্সি ইউরোপ তৈরি করছে, মানে ব্রিক্স তৈরি করছে, তো ইন্ডিয়া যদি সেখানে তার পার্টিসিপেশন রাখতে পারে তাহলে ভালোই উন্নতি হবে। কারণ এটা আমার বিভিন্ন যে ওই যে সব মাসি ভিডিও যেগুলো আর কি হয়, যে পপুলিস্ট যে সমস্ত ভিডিওগুলো হয় সেগুলো দেখে ওই ধারণাটা তৈরি হয়েছিল। কিন্তু আরও গভীরে যখন গিয়ে আমি এখন ওই রিসার্চ আর্টিকেলস পড়ছি, আমি গভীরে গিয়ে যখন এখন এক্সপার্ট অপিনিয়ন্সগুলো শুনছি, আমি গভীরে গিয়ে যখন ওই আমাদের যারা পলিসি মেকার্স আছেন, ফরেন পলিসি যারা তৈরি করেন, বা যারা আমাদের মিনিস্টার্স আছেন, তাদের যখন আমি আর্গুমেন্টগুলো শুনছি, পড়ছি, জানছি, তখন আমার মনে হচ্ছে যে আমরা উল্টো করে ভাবতাম জিনিসটা। তো কোথাও গিয়ে তোমাদেরকেও মানে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে এটা কিন্তু এটা সিধে দিক। তোমরা যখন কোনো ইন্টারভিউ বোর্ডে যাবে তখন যেন তোমাদের আনসারগুলো ঠিক এই ধরনের, এই বিষয়গুলোকে সামনে রেখে যেন হয়। তোমরা যখন পড়াশোনাটা করবে তখন এই দিক থেকে যেন পড়াশোনাটা করো, অর্থাৎ সিস্টেমটিকে সিধে দিক থেকে বুঝে নিয়ে যদি পড়াশোনাটা করো, তাহলে তোমাদের ইনফরমেশনসগুলো গোলাবে না, ভুলভ্রান্তিও হবে না, কনসেপচুয়াল কোয়েশ্চেনসগুলোর মধ্যে বিশেষ করে তোমাদের ক্ল্যারিটি থাকবে, এবং আগামী দিনে কিভাবে পড়াশোনাটা করতে হবে, কোন পথে গিয়ে পড়াশোনাটা করলে ওটা মনে থাকবে, এবং কিভাবে তোমরা এটাকে তাড়াতাড়ি রপ্ত করতে পারবে, এটা ক্লিয়ার হবে। নইলে ব্রিক্স তোমরা ক্লাস 11-12 থেকেই পড়ে এসেছো, বাট আমি ড্যাম শিওর তোমাদের এই ক্ল্যারিটি কারণেই 11-12 থেকে তোমরা ব্রিক্স পড়ে আসছো। কিন্তু তোমাদের এই ঘুরিয়ে যদি প্রশ্নটা করা হতো, তো বলো যদি একটা কারেন্সি তৈরি করছে সেখানে ইন্ডিয়া জয়েন করাটা কি ঠিক হবে নাকি ঠিক হবে না, উত্তর দেওয়ার তোমার ক্ষমতা নেই। কিন্তু তুমি আবার অপরদিকে আবার তুমি দেখো যে ক্লাস 11-12 থেকে এই জিনিসটা পড়ে আসছো। তো কোথাও গিয়ে তোমাদেরকে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে, যে তোমাদেরকে ভালোভাবে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে জিনিসটাকে সিধে দিক থেকে যদি তোমরা পড়ো, ঠিকভাবে যদি জিনিসটাকে পড়ো, তাহলে তোমাদের দেখবে এগুলোর মুখস্থ করতে হবে না, এগুলো সাধারণ কতগুলো বিষয় হয়ে যাবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেমন তোমাদের আমি বলেছি যে সপ্তাহে একটা দিন করে কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়গুলো নিয়ে চর্চা করব। সো আজকের যে আলোচনা, আজকের এই আলোচনায় আমরা যেটা করলাম সেটা হচ্ছে ব্রিক্স এবং ব্রিক্সের যে কারেন্সি এবং আমাদের যে ইন্ডিয়ান ফরেন পলিসি সেটার উপর বিশেষ করে, তো সেগুলো আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা আলোচনা অন্য কোনো একটা টপিক নিয়ে করব, ঠিক আছে?
অন্য কোনো একটা টপিক নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তো এগুলো তোমাদের কিন্তু খুব কাজে আসবে, যারা এসএসসি দেবে তাদের জন্য, যারা নেট দেবে তাদের জন্য, যারা পিএইচডির ইন্টারভিউ বোর্ডে অ্যাপিয়ার হবে কিছুর মধ্যে, এবং বিশেষ করে এই ধরনের যদি কোনো টপিক তোমাদের থেকে থাকে তাহলে তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা তোমাদের ভালো করে বুঝতে হবে। এই ক্ল্যারিটি যদি তোমাদের না থাকে, তোমরা কিন্তু ক্ল্যারিটিটা এই কারণে তোমাদেরকে কিন্তু ভালোভাবে রাখতে হবে, এই ক্ল্যারিটি রাখতে হবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? আর কোনো কনফিউশন আছে? আজকে আর আলোচনা করব না, আজকে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েই শেষ করব। নেক্সট ক্লাসে আমরা এবার সিলেবাসের একটা টপিক ধরে আলোচনা করব। তো আমি যতদূর সম্ভব এবার ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে টপিক, এখান থেকে আলোচনাটা শুরু করব, এসএসসির জন্য বলছি। এবং আমি নেটের স্টুডেন্টদেরও বলেছিলাম যে তোমাদের রিভাইজ করাবো, তো তোমাদের রিভিশনটা হয়ে যাবে, প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো বলে দেবো, ওদের যেভাবে শর্টকাট ট্রিক, সেগুলোই তোমাদের কাজে এসে। তো দেখবে একসাথে এই ক্লাসটা এই কারণে কনস্টিটিউশনের ক্লাস হবে। আর বাকি তোমরা নিজেরা প্র্যাকটিস করো প্রচুর, ঠিক আছে? আর দু একটা মেট্রিক ক্লাসটা আমি বাংলায় এখনো দিতে পারিনি, সেগুলো দেবো। ইংলিশ মিডিয়ামগুলোকে দিয়েছি কিন্তু দিতে পারিনি, শুধু একটা আমি কাল পরশুর মধ্যে হয়তো দেবো। আর যাদের ওই বলেছি এর আগেও যে অ্যাপসটা থেকে বাংলা করতে পারছো, বাংলা করে পড়ো। যাদের অসুবিধা হচ্ছে তাদেরকে আর কি বলবো, ইনস্টল করে আবার ইনস্টল করো, এটাই বলতে পারি। কারণ আপাতত এতগুলো এমসিকিউ এখন রাতারাতি বাংলায় আপলোড করা পসিবল। আর নইলে তোমরা যা দিচ্ছি আমি এমসিকিউ সেটাই করো, আর মার্কেট থেকে বই কিনে নাও, বই পারবে কিনে, তোমাদের খুবই কাজে আসবে। তো এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু করতে হবে। এই গেল আজকের আমাদের বিশেষ কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা, যেটা কিন্তু আমাদের এসএসসির জন্য, নেটের জন্য, পিএইচডির জন্য খুবই। আর কেউ একটা জিজ্ঞেস করেছিল আমাকে, বলো তো, এই ব্রিক্স নিয়ে কেউ একটা কিছু জিজ্ঞেস করেছে। আমি জিজ্ঞাসা করেছিলাম স্যার। কি জিজ্ঞেস করেছিলে তুমি? ওই তো এই ডলারের যে মানে ডি-ডলারাইজেশন করার চেষ্টা করছে, সেটা মানে কি ইয়েতে যাবে আর কি রকমই, ওই যে আপনি যেরকম বললেন ওই ভিডিওগুলো দেখেই, ওই ভিডিওগুলো ইউটিউবে দেখেই আমি কোশ্চেনটা আর কি মাথায় এসেছিল, তখন আপনাকে বলেছিলাম যে এই ব্রিক্সটা নিয়ে বলতে, এই দুদিন আগেই বলেছিলাম। কি ধারণা তৈরি হয়েছিল তোমার, আর এখন কি পেলে? এখন ঠিক মানে মানে তখন যেটা মানে ওদের ভিডিও করে শুনে যেরকম মানে বুঝেছিলাম যে মানে হয়তো মানে 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 এই ব্রিক্স এর নিউ কারেন্সি হওয়াটা আর কি মানে একটা পজিটিভ সাইন হতে পারে ইন্ডিয়ার জন্য, কিন্তু এখন দেখলাম যে না, জিনিসটা অতটা পজিটিভ না। এক্সপ্লেনেশনটা শুনে জিনিসগুলো ক্লিয়ার হলো আর কি, অনেকটা মানে যেটা আবঝার্ভ ছিল সেটা অনেকটা ক্লিয়ার হলো। এটা আমারও ওই কনফিউশনটা ছিল, কারণ ওই আমরা ওই ইউটিউবের চাটুকদারি ঝালমুড়ি টাইপের কতগুলো আমরা কন্টেন্ট খাই। আমাদের ওই সব ওই কাছে কতগুলো কোম্পানি, এডুসিকার, হ্যানোসিকার, বা ওই ধরো একাডেমি, স্টাডি আইকিউ, তো দেখবে ওগুলো খবরের কাগজ পড়ে এসে যারা যারা মানে পড়ানোর কাজটা করে, ঠিক আছে? আমি ওই স্টাডি আইকিউ ভিডিওটাই দেখেছিলাম। এই দেখো, ঠিক আছে, কি আর বলবো, তুমি বুঝে গেছো তাহলে, করে বলার কিছু নেই। সো ওই যে খবরের কাগজ পড়ে এসে পড়ানোর যারা আছে, যে টিচার, এদের থেকে একটু দূরে থাকতে হবে, নইলে কোয়ালিটি তৈরি হবে। এদের থেকে দূরে থাকতে হবে, আর এদের থেকে দূরে থাকতে হলে কোয়ালিটি নিয়ে যারা পড়াতে পারবে তাদের সাথে লেগে থাকতে হবে, আর যারা বিশেষ করে জার্নাল পড়ে, বই পড়ে, তাদের সাথে লেগে থাকতে হবে। প্রত্যেক দিনের বেসিসে তারা দেখবে একটা করে দুটো করে ভিডিও তৈরি করে, জাস্ট ইনকাম করার জন্য। ওর ইনকামটা হচ্ছে ঠিকই, কিন্তু তোমার নলেজ বাড়ছে না, এটা ভালো করে বোঝো। একটা টপিকে আমি একটা ভিডিও বানিয়ে দিলাম, 7 দিনও পড়াশোনার টাইম নিলাম না, ব্যাস বানিয়ে দিলাম, খবরের কাগজ পড়লাম আর বানিয়ে দিলাম। এটা হয় কখনো? এটা হতে পারে? তো এটাই আর কি, সবাই ভয়, মানে ভয়ের জায়গা আমাদের, যেভাবে ইন্টারন্যাশনাল রিলেশন আলোচনা করা হয় বা সেগুলো আলটিমেটলি যেখানে এসে দাঁড়িয়ে গেছে, সেটা খবরের কাগজ ভিত্তিক আলোচনা, খবরের কাগজ ভিত্তিক আলোচনা করতে, খবরের কাগজ ভিত্তিক আলোচনা থেকে আমাদেরকে বেরোতে হবে। এই বিষয়গুলোই তোমাদের, ঠিক আছে? তুমি তো একটা স্টাডি আইকিউ বললে, আরো অনেক আছে এইরকম তারা তৈরি করে রেখেছে উল্টো দিক থেকে জিনিসগুলো, তাদের নলেজই নেই, অথচ তারা ভিডিও তৈরি করে 10 লাখ 15 লাখ করে দেখবে এক একটা ভিডিও। তো তার মানে এই 10 লাখ 15 লাখ মানুষকে তারা, স্টুডেন্টকে তারা ভুলটা পড়িয়েছে, এতদিন পুরোটা বুঝিয়েছে তারা। এটাই হচ্ছে ডেঞ্জার, এটাই হচ্ছে পপুলিজমের, এটাই হচ্ছে পপুলিস্ট ডিসকোর্সের, এটাই হচ্ছে একটা বড় ব্যর্থ, এটা একটা গাফিলতি। যে তুমি ওরা জনসাধারণকে খাওয়ানোর জন্য, রাতারাতি ভিউ পাওয়ার জন্য যেভাবে রাতারাতি ভিডিও তৈরি করছে, সেটা কোয়ালিটি নষ্ট। পপুলিজমের আমব্রেলায় যারা পড়াশোনা করছে তাদের জন্য দেখবে তাদের আইডিয়াগুলো অস্বচ্ছ, তাদের ভাবনাগুলো অনেক অস্বচ্ছ, ক্ল্যারিটি নিয়ে তারা এগোতে,
তারা এই কারণে সফলও হয়। কারণে তোমাদের বারবার বলছি কোয়ালিটেটিভ কোনো হাতটা ধরে ভালো হলো জার্নালিজম, রাইট? জার্নালিজম এইগুলো হচ্ছে তোমাদের বোঝানোর বিষয় ছিল। বাকিদের ক্লিয়ার হয়েছে? কারো কোনো কনফিউশন নেই তো? কারো কিছু থাকলে বলতে পারো মন খুলে। বাকি বোঝা গেছে তো? ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। ঠিক আছে, খালি লেগে থাকো, দেখো যা তোমাদের একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো না। আজকে আমি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছি, এটা আমি এটা গর্ব করে বলছি যে এটা হয়তো অনেকের মনে হতে পারে অহংকার দেখাচ্ছি, হয়তো অহংকার নয়। আমি এই রাস্তাটায় অনেক আজকে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ক্লাস করাচ্ছি, যে মানে ক্লাস করানোর সুযোগ পাচ্ছি, টিচাররা আমাকে সুযোগ দিচ্ছে এই কারণেই যে আমার মধ্যে কোথাও কোথাও কিছু তারা দেখে বলেই আমাকে সুযোগটা দিচ্ছে। তাছাড়াও আমি পোস্ট ডক ফেলো, এখন টেকনিক্যালি তো ক্লাস নিতেই পারি। তাছাড়াও এই সিলেবাসের বাইরেও আমাকে আরও অনেক ক্লাস নিতে, এগুলো আমার না। তো ওনারা ক্লাস নিচ্ছেন না, বলছে ক্লাসটার জন্য তুমি বেটার। আমাকে যেমন হিউম্যান রাইটসের আমি ক্লাস নিচ্ছি, রাইটস অ্যান্ড সোশ্যাল মিডিয়ার উপরে ইন্টার্নশিপ হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা এসেছে, তাদের ক্লাস হচ্ছে, তো তাদের ট্রেনিং হচ্ছে, তো সেইখানে 3টে ক্লাস নেওয়ার আমি সুযোগ পেয়েছি। তো এই যে সুযোগটা পাচ্ছি, এটা তোমাদের ভালো করে বুঝতে হবে যে তার মানে এই রকমেরই ভাবনা চিন্তার মানুষগুলো বা এই ধরনেরই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এর মানুষগুলো কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির মতো 5 স্টার পড়াচ্ছে না, তারা কন্টেন্ট রাইট করছে, লিখছে এবং কন্টেন্টটা প্রকাশ করছে, এবং এটার কারণেই তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হচ্ছে। তারা অক্সফোর্ড, রাটলেস, বিভিন্ন সেজ, বিভিন্ন জার্নাল থেকে তারা কিন্তু বইপত্র বের করছে, দেখা রাতারাতি। এখন তুমি কাদের সাথে থাকবে? ওই স্টাডি আইকিউ এর সাথে থাকবে, যারা ফ্রিতে হয়তো কন্টেন্টটা দিচ্ছে ঠিকই, কিন্তু এটা বুঝতেই পারছো যে কি খাচ্ছ তোমরা, নাকি তোমরা একটুখানি নিজে কষ্ট করে যাদবপুর ইউনিভার্সিটির মতো পড়ার চেষ্টা করবে, অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবে, বা যদি ডিরেক্টলি না হয় ইনডিরেক্ট হয়তো এইরকম ঘুরপথে আমার সাথে হয়তো কন্ট্যাক্ট করে, বা আমার মতো আরও তো অনেক আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে, এবং শুধু তো যাদবপুর নয়, বাইরেও জেএনইউ আছে, জামিয়া আছে, ভালো ভালো ইউনিভার্সিটিগুলোর কথা বলছি, যেখানে বড় বড় সব এক্সপার্টরা আছেন ফরেন পলিসির বিভিন্ন টপিকে, তাদের সান্নিধ্যে থাকবে। কোনটা সেটা তোমাকে নিজেকে চুজ করতে হবে, এবং এটার জন্য তোমাকে যেমন হার্ডওয়ার্কও করতে হবে, তেমনি তোমাকে কিন্তু এক প্রকার টাকাও খরচা করতে হবে। এটা ছাড়া কিন্তু হবে না, এটাকেও খরচা করতে হবে। কারণ যাদবপুর ইউনিভার্সিটি জেএনইউতে যারা গিয়ে পৌঁছয় তারা কিন্তু অনেক খরচা করে ওখানে স্ট্রাগল যেমন করেছে, তেমনি খরচাটাও তারা তেমনি, ইনভেস্টমেন্ট যেটাকে বলছে, খরচা মানে ইনভেস্টমেন্টের কথা বলছি। ইনভেস্টমেন্ট যদি তোমার না থাকে, মনিটারি ইনভেস্টমেন্ট যদি না থাকে, এই লেভেলে পৌঁছতে পারবে না। তো তোমাকে কোথাও গিয়ে ওই ভাবনাটা নিজের মধ্যেও কিন্তু, যে আমি বিজনেসে যদি ইনভেস্ট করি তবেই আমি রিটার্ন ভালো পাবো, ভালো ইনভেস্টমেন্ট ভালো রিটার্ন, কম ইনভেস্টমেন্ট কম রিটার্ন, এটা তোমাকে ভালো করে ফিল, তবেই গিয়ে তোমার কিন্তু ওই লেভেলটা তৈরি হবে, যে লেভেলটাতে এই মুহূর্তে চাকরি বাকরি, এই মুহূর্তে ভালো রেপুটেশন আদায় করা যায়, সেই লেভেলে। খুবই আশাবাদী যে তোমরা লেগে আছো, লেগে থাকবে। আমার সাথে শুধু নয়, আরো অনেকে আছে, যেমন 22 তারিখের দিকে দেবাশিস চ্যাটার্জি স্যারেরই একটা লেখা আছে, একটা লেকচার আছে, তোমাদের বোধহয় আমি শেয়ার করেছি। 22 তারিখ তো, কত তারিখ ওটা? 19 তারিখে আছে স্যার, 19 19 তারিখে। তারিখ মানে পরশুদিন, তার মানে আমার ক্লাস হবে না। পরশুদিন স্যারের লেকচারটা আমরা, যে যুদ্ধ এখন চলছে, ব্যাখ্যা করবেন, সেশন তিনি করবেন। ঠিক আছে, তিনি একজন বড় মাপের রাইটার, অক্সফোর্ডে লেখেন, তিনি অক্সফোর্ডে লিখছেন, কেমব্রিজে লিখছেন, রাটলেজে লিখছেন, তেজে লিখছেন, আমেরিকাতে গিয়ে পড়িয়ে আসছেন। ওনার মতো মানুষের যে আমরা লেকচার শুনতে পাবো, মানে জ্ঞানী মানুষের লেকচার শুনতে পাবো, ওনার অ্যানালিসিসটা আমরা জানতে পারবো, এটা বড় পাবো। আমি প্রত্যেককেই বলবো যে একটু শোনো, এতে করে ধীরে সাবজেক্টের প্রতি ভালোবাসা তৈরি হবে, এবং যত বেশি সাবজেক্টের প্রতি ভালোবাসা তৈরি হবে, মুখস্থ বিদ্যাটা কমবে, তো আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে। মুখস্থ বিদ্যা কমবে এবং আন্ডারস্ট্যান্ডিং, এইটা তোমাদেরকে ভালো, জলের মতো যে বুঝবে, বোঝার চেষ্টা করবে, তার কাছে জিনিসগুলো সহজ। যে বোঝার চেষ্টা করবে না, যে মানে নিজেকে ওই রকম ভাবে বিভিন্ন ফিল্ড নাচিয়ে নিয়ে বেড়াবে, যেমন আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিও পাওয়া যায়, আমরা একটা দেখছি
চারটা দেখছি ডিসিপ্লিন। ডিসিপ্লিন যে তুমি একটা ফলো করো একজন টিচারের সান্নিধ্যে, তারপরে নলেজটাকে বাড়ানোর জন্য এবার তুমি বিভিন্ন ফিল্ডের যারা এক্সপার্ট তাদেরকে দেন। তার আগে এরকমভাবে সবাইকে ফলো করাটা তোমার, এটা তোমাদেরকে ভালো করে এটা ভালো করে বুঝতে হবে। যারা বুঝে গেছে তারা সফল, যারা বুঝতে পারেনি তারা এখনো সার্ভাইভ স্ট্রাগল করবে। তো এটা তোমাদেরকে স্পেশালি বলার ছিল। সব দামি দামি কথা আমি বারবার বলছি, কত সহজে পাবে না। এই কথাগুলো আমি যাদবপুরের স্টুডেন্টদেরকে বলছি ক্লাসে গিয়ে, তারা শুনছে, তারা জানছে এবং তারা বেনিফিট পাচ্ছে। তারা জেএনইউতে যাচ্ছে, তারা চাকরি পাচ্ছে, তারা প্রফেসর হচ্ছে, তারা নেট সেট কোয়ালিফাই। তো এটা যদি আমার মনে হয় যে মন দিয়ে এবং প্র্যাকটিস করা, ঠিক আছে। তাহলে এতটুকুই থাকলো। যেমনটা বলেছিলাম যে সপ্তাহে একটা করে ক্লাস আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের হবে, আলোচনা করব, তাতে আমাদের রাষ্ট্রবিজ্ঞান পড়ার আইআর পড়ার আমাদের ইন্টারেস্টটা জাগবে। সঠিকভাবে যদি আমরা থিওরিজগুলোকে বুঝি, ডিসিপ্লিনগুলোকে বুঝি, আমাদের জটিলতাগুলো কমবে এবং পড়তে ভালো লাগবে, ঠিক আছে। এই গেল আজকের আলোচনার বিষয়, আর আমি লম্বা করব না, 1 ঘন্টা হয়ে গেছে। আপাতত আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল সিলেবাসের, ঠিক আছে। চলো, গুড নাইট। Goodness, sir.